পৃথিবীর যত ধরনের বাঘ রয়েছে সব থেকে হিংস্র সুন্দরবনের বাঘ। এর কারণ কি? ঘটনা হচ্ছে ভৌগোলিক অবস্থা। নোনা জল খেলে অনেকে ধারণা করেন যে বাঘের ব্লাড প্রেশার বাড়তে থাকে এবং তার পাকস্থলীর কার্যক্ষমতা কিছুটা কমতে থাকে। আচ্ছা, ফলশ্রুতি হিসাবে তার হিংস্রতা বাড়ে। এই বাঘের দেখা কখন পাওয়া যেতে পারে? জঙ্গলের যে রাজা, তার দেখার জন্য অনেক প্রতীক্ষা এবং সময় দিতে হবে। আচ্ছা, এই বাঘরা কি করে নিজেদের এলাকা নির্ধারণ করে? আমি আপনার কাছ থেকে সুন্দরবন সম্বন্ধে একটু আলাদাভাবে জানতে চাই। এই সুন্দরবনের ইতিহাস কি? কলকাতাও কিন্তু আর্লিয়ার পার্ট অফ সুন্দরবন। বলছে নর্থ বেঙ্গলের জঙ্গল, এবং এই জঙ্গল নাকি একসময় একটাই জঙ্গল ছিল এবং সেই জঙ্গলের নাম ছিল আংরাল্যান্ড। সুন্দরবন হচ্ছে ভয়াল এবং ভয়ঙ্কর। জলে কুমির, উপরে বাঘ। এখানকার মানুষের যেমন প্রতিকূল লাইফ, এখানকার অ্যানিম্যালেরও কিন্তু প্রতিকূল। এখানকার প্রধান প্রতিকূলতা কি? সব থেকে কঠিন হচ্ছে, কিন্তু এই সুন্দরবনই তো কোনো না কোনোভাবে হয়তো কলকাতাকে বাঁচিয়ে রেখেছে। শুধু কলকাতা না, এটা একটা বিশ্বের সম্পদ। তো এই যে গ্লোবাল ওয়ার্মিং বলুন বা সুন্দরবনকে বাঁচিয়ে রাখার জন্য কি সেরকমভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? পাখির ব্যাপারে যদি আপনি কিছু বলেন, এখানে শুনেছি অনেক পরিযায়ী পাখি আসে। সারা ভারতবর্ষে 12 থেকে 13 প্রজাতির মাছরাঙা পাখি আছে। সুন্দরবনেই 9 প্রজাতির মাছরাঙা আছে, যার জন্য এটা মাছরাঙার স্বর্গ বলা হয়। আর পৃথিবীর ফাস্টেস্ট বার্ড যেটা পেরিগ্রিন ফ্যালকন। এছাড়া শীতের সময় অনেক পরিযায়ী পাখি আসে। কাকু, সুন্দরবনে আসার তো আমরা বেশিরভাগটা দেখি যে শীতকালেই বেশিরভাগ মানুষ আসেন। এছাড়া বছরে আর কোন টাইমটা বেস্ট? বন্যপ্রাণী দেখার জন্য সারা বছরে এক এক সময় এক এক পরিবেশ। সুন্দরবনে লোকে মধু আনতে যায়। এই সুন্দরবনের মধুর মধ্যে কি এমন বিশেষত্ব রয়েছে? পার্টিকুলার একটা ম্যানগ্রোভের নাম হচ্ছে খলসি। এই খলসি ফুলের মধুটা হচ্ছে সব থেকে সুন্দরবনের বেস্ট মধু। সুন্দরবনকে দেখে কি উপলব্ধি করেছেন? আমার কাছে প্রথম ভগবান হচ্ছে সুন্দরবন, এবং দ্বিতীয় ভগবান হচ্ছে ট্যুরিস্ট, যারা ভালোবেসে সুন্দরবনে দেখতে আসে। নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন রোমাঞ্চপিডিয়া। রোমাঞ্চপিডিয়ায় আজ পর্যন্ত আমি অনেক বিষয় ভিডিও বানিয়েছি, সায়েন্স, হিস্ট্রি, জিওপলিটিক্স। কিন্তু আজ আমি এসেছি ইতিহাস, ভৌগোলিক এবং রহস্যে ঘেরা এক জঙ্গলে। এই জঙ্গল আমাদের সকলের খুবই পরিচিত। এই জঙ্গলের নাম সুন্দরবন। এই জঙ্গলে আজ আমার সাথে রয়েছেন একজন খুবই স্পেশাল গেস্ট, যিনি গত প্রায় 22 বছর ধরে একজন গাইড হিসাবে সুন্দরবনে কাজ করছেন। নমস্কার, আমি সুজিত কুমার রপ্তান, সুন্দরবন টাইগার রিজার্ভের একজন ইকো গাইড। আমি গত 22 বছর ধরে এই প্রফেশনে আছি। বাঙালি, অবাঙালি এবং বিদেশি সবাইকে আমি গাইড হিসাবে পরিষেবা দিই, এবং অনেক বড় গ্রুপ যারা অ্যানিম্যাল প্ল্যানেটেও এসছেন তাদের সাথেও আমি কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। একজন গাইড হিসাবে তিনি সুন্দরবনকে ঠিক যেভাবে দেখেছেন, যেভাবে পর্যবেক্ষণ করেছেন এতদিন ধরে, আজ তার মুখে এই সুন্দরবনের নানা কাহিনী আমরা শুনবো। তো চলুন শুরু করা যাক। তো কাকু, কেমন আছেন? আমি ভালো আছি, নমস্কার। আমি সুজিত কুমার রপ্তান, আমি সুন্দরবন টাইগার রিজার্ভের একজন ইকো গাইড। সারা পৃথিবীর মানুষ সুন্দরবনে আসে এবং তাদেরকে ঘোরানোই হচ্ছে আমাদের জীবন জীবিকা। আচ্ছা কাকু, সুন্দরবনে এর আগে আমি প্রায় 2 বছর আগে এসেছিলাম। সে সময় আপনি আমাকে সুন্দরবন সম্বন্ধে অনেক কথা বলেছিলেন, এবং সুন্দরবনে আসার সময় আমি ভেবেছিলাম যে কি ভিডিও বানাবো সুন্দরবন নিয়ে। সুন্দরবন মানে তো শুধুই বাঘ, সুন্দরবন মানে হচ্ছে বোটে করে ঘোরা, যেটা আমরা ইউটিউবে ভিডিওতে দেখতে পাই, যে রিলস দেখাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, লোকজন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আমি আপনার কাছ থেকে সুন্দরবন সম্বন্ধে একটু আলাদাভাবে জানতে চাই। এই সুন্দরবনের ইতিহাস কি? যেখানে হচ্ছে এখন যে সুন্দরবন আমরা দেখছি, তো এই সুন্দরবন অতীতে কিন্তু সুন্দরবন ছিল না। যেমন এখন যেখানে হিমালয় অবস্থান করছে, একদা 33 সাগর ছিল, ঠিক তেমনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি সুন্দরবনের একজন ভূমিপুত্র, কিন্তু সুন্দরবনে কিন্তু সেভাবে এখানে গবেষণা হয়নি অতীতে। কিন্তু এখন যে গবেষণা হচ্ছে, একটা খুব আনন্দের বিষয়, সুন্দরবনে কিন্তু নাগরিক সভ্যতা ছিল, সেটা কিন্তু প্রমাণ হয়েছে। আচ্ছা, আপনি আজ থেকে 22 বছর আগে সুন্দরবনকে দেখেছেন, সেই সুন্দরবন কেমন ছিল? অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়ার্মিংয়ের যে এফেক্ট, সেটা শুধু সুন্দরবন নয়, সারা পৃথিবীর সমস্ত জায়গাতে পড়ছে, এবং তার মধ্যে যে একটা খণ্ড ধ্বংস সারা পৃথিবীতে শুরু হয়েছে, এটা অত্যন্ত সত্যি কথা। তো যেমন আমি যে গ্রামে বাস করি, যেটা পাখিরালয়, যে গ্রামটার নাম, তো সেখানে আমার ছোটোবেলা থেকে কেটেছে, এবং তখন দেখেছি যে অনেক বিভিন্ন যে পরিযায়ী পাখি এখানে আসতো, এবং তখন গ্রামের মানুষ পরিবেশ সম্পর্কে অতটা সচেতন ছিল না।
তারপরে সুন্দরবন টাইগার রিজার্ভ 1973 সালে তৈরি হলো এবং তারপর তারাও এখানকার পরিবেশ বাঁচানোর জন্য বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং গ্রামের অনেক উন্নয়নমূলক কাজ করেন। তার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে এখানকার মানুষের চেতনা অনেকটাই বেড়েছে এখন। তো যেটা প্র্যাকটিক্যাল, যে যেমন জলের লেভেলটা আস্তে আস্তে বাড়ছে, যেটা আমরা প্র্যাকটিক্যাল দেখছি, বা আগে যে ধরনের বিভিন্ন পাখির যে এটা ছিল সমাগম ছিল, সেটা কিন্তু এখন একটু হলেও কমে গেছে। কিন্তু গত কয়েক বছর আগে যে মানে প্যান্ডেমিক গেল, সেই প্যান্ডেমিকের সময় সমস্ত কিছু বন্ধ ছিল, ইভিন ট্যুরিস্টদের আসা যাওয়াও বন্ধ ছিল। তো তার কারণে কিন্তু একদিক দিয়ে হয়তো আমাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু অন্য দিক দিয়ে প্রকৃতির দিক দিয়ে তার ভারসাম্য কিছুটা হলেও ফিরে পেয়েছে এবং যে দূষণের পরিমাণটা অনেক কমে গেছে। তো এখন কিন্তু বেশ কিছু পাখি এখানে আসছে এবং যেটা আমাদের জন্য অনেক ভালো লাগা। তো এভাবেই এখানে প্রাকৃতিক যে বিপর্যয় হয়, বিশেষ করে সেই প্রাকৃতিক বিপর্যয় অ্যাকচুয়ালি এখানকার মানুষের সব থেকে বড় সংঘাত বলা যায়। আমরা সেই টপিকে আসছি। আপনি একটা বলেছিলেন, যে একটু আগে কথা বললেন যে সুন্দরবনে অনেক প্রাচীন একটা সভ্যতা ছিল, একটা নগরী ছিল। এমনকি এখানে একটা 400 বছর পুরনো মন্দির রয়েছে, যেটাকে বলা হয় নেতিদোপানি। 400 বছর নয়, শুধু 400 বছর না, তারও অনেক আগের সভ্যতা এখানে পাওয়া গেছে। যেমন জটার দেউল, যেটা এখানকার পুরানো সভ্যতার একটা নজির বহন করছে, এবং নেতিদোপানি, যেটা কোর এরিয়ার একটা অংশ, যেখানে খুব কম সংখ্যক ভিজিটরদের যাওয়ার পারমিশন দেওয়া হয়, যেখানে একটা পোড়ো মন্দির পাওয়া গেছে, যে মন্দিরের ইটগুলো আর্কিওলজিক্যাল সার্ভেতে জানা গেছে যে মিনিমাম 4 থেকে 600 বছর আগেকার। 4 থেকে 600 বছর আগে এখানে সভ্যতা ছিল। হ্যাঁ, সভ্যতা ছিল। এবং এখানে হাতির জীবাশ্মও পাওয়া গেছে। হাতি সুন্দরবনে কখনো হাতি ছিল না। আমরা যে ইতিহাসে 12 ভূঁইয়াদের কথা পড়েছি, তো তাদের মধ্যে একজন হচ্ছে প্রতাপাদিত্য। তো তার রাজধানী ছিল যশোর। তো এখানে যেহেতু বাংলাদেশ এখান থেকে এখন বিভক্ত হয়ে গেছে, তো যশোর এমন কিছু দূরে নয়, এবং সেটা প্রমাণ হয়েছে ইন্ডিয়ান জিওলজিক্যাল সার্ভেতে যে সম্ভবত এটা সে যুদ্ধকালীন হাতিরই ফসিল। কারণ সুন্দরবনে কখনোই হাতি থাকতে পারে না, বা সেই ধরনের ভৌগোলিক অবস্থা এখানে নেই। আচ্ছা, মানে প্রতাপাদিত্য যে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধের সময় যে হাতির মারা গিয়েছিল তাদেরই ফসিল পাওয়া গিয়েছিল। আচ্ছা, আমি এমনটাও শুনেছি যে সুন্দরবনে নাকি একটা সময় গন্ডার বিচরণ করত। হ্যাঁ, এখানে জাভান রাইনো ছিল, এখানকার লুপ্ত প্রাণীদের মধ্যে। এখানে সোয়াম ডিয়ার ছিল, এখানে বার্কিং ডিয়ার ছিল, ইভিন এখানে ওয়াইল্ড বাফেলোও ছিল। তারা এখন আর নেই, কারণ প্রকৃতির বিভিন্ন ভারসাম্য কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে, এবং তাদের হয়তো সেই অনুকূল পরিবেশ নষ্ট হয়ে গেছে, তাই তারা এখানে সারভাইভ করতে পারেনি। এটা অবাক হয়ে যাওয়ার বিষয়, যেটা কলকাতাও কিন্তু আর্লিয়ার পার্ট অফ সুন্দরবন। কলকাতা সুন্দরবনের অংশ ছিল। এবং আমি একটা পুরানো বইয়ে পেয়েছি যে বলছে পৃথিবীতে 7টা জঙ্গল ছিল। বলছে নর্থ বেঙ্গলের জঙ্গল, এবং এই জঙ্গল নাকি একসময় একটাই জঙ্গল ছিল, কানেক্টেড ছিল। হ্যাঁ, কানেক্টেড ছিল, এবং সেই জঙ্গলের নাম ছিল আংরাল্যান্ড। আচ্ছা, আর এই যে সুন্দরবনে আজকের দিনে আমাদের যে নাম সুন্দরবন, এই সুন্দরবন নামের কারণ কি? সুন্দরবনের নামের মেনলি যে কারণ, যেটা আমরা জেনারেলি বলি, যে এখানে 84 প্রজাতির গাছ আছে, 34টা হচ্ছে প্রধান ম্যানগ্রোভ, বাকি হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানগ্রোভ বা সহবাসী ম্যানগ্রোভ। কিন্তু তার মধ্যে অন্যতম একটা গাছ যেটা সুন্দরী, গাছের দিক দিয়ে বিচার করলে তার অনেক মানে মূল্যবান ফার্নিচার ভ্যালু আছে, কিন্তু এই সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবন নাম হয়েছে অনেকে অনুমান করেন, কিন্তু এটাই যথার্থ নয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সমুদ্র উপকূলে সুন্দরবনের অবস্থান, বঙ্গোপসাগরের। তো সেই জন্য এটা সমুদ্র বন, সুদূর বন, সুন্দরবন, এভাবে অপভ্রংশ এসছে অনেকে অনুমান করেন। আবার বাংলাদেশের সাইটে সুন্দা বলে একটা নদী আছে, যে সুন্দা নদীর অববাহিকা অঞ্চলে মানে সুন্দরবনের অবস্থান, কারণ এটা তো একসময় অবিভক্ত ছিল বাংলাদেশ এবং পশ্চিমবাংলার যে সুন্দরবন। তো সেই সুন্দা নদীর নাম অনুসারে সুন্দরবন নাম এসছে। আবার সুন্দরবনের অ্যাকচুয়ালি অতীতে এটাকে মানে রাঢ় ভূমি বা পাতাল বলা হতো, যেহেতু এটা অনেকটা নিচের জায়গা। তো অনেকে 18 ভাটির দেশও বলতো। তো এই ধরনের বিভিন্ন রকমের নাম পাওয়া গেছে, তবে কোনটা যথার্থ সেটা সঠিক বলা সম্ভব নয়। আচ্ছা, এই যে সুন্দরী গাছের কথা আপনি বললেন, এই গাছটার নাম সুন্দরী কেন হলো? এই গাছটা বেসিক্যালি পাতাগুলো নিচে রূপলি সাদা এবং উপরে সবুজ,
এবং এর ফুলও ভারী সুন্দর। আর সব থেকে এর কাঠের দিক দিয়ে ফার্নিচার ভ্যালু খুব সুন্দর, তার কারণ যে কোনো ফার্নিচার করলে যে বার্নিশ করতে হয়, এই কাঠের কালারটাই হচ্ছে বার্নিশ কালার, যার জন্য এটা অনেক মূল্যবান ভ্যালু আছে এই কাঠের, যার জন্য এর নাম অনুসারে সুন্দরবন নাম এসে এটা অনেকেই অনুমান করে। আমি কিছু স্টাডিজ কিছু আর্টিকেলে পড়েছি যে আগের তুলনায় সুন্দরী গাছের পরিমাণ সুন্দরবনে অনেক কমে গেছে, এবং সুন্দরী গাছকে এই কাঠের জন্য চোরাচালানও করা হয়, এরকম কিছু কি তথ্য না, আছে? অ্যাকচুয়ালি যখন এখানকার মানুষ জঙ্গল কেটে প্রথম বসবাস শুরু করে, কারণ এখানে তার জন্য একজন যার কথা না বললেই নয়, যিনি ছিলেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন, উনি 1903 সালে এসেছিলেন জায়গিদার হিসাবে, এবং গোসাবাতে এসে প্রথম আদিবাসী মানুষদের নিয়ে জঙ্গল কাটা শুরু করেন। এবং জঙ্গল কাটার পরে আস্তে আস্তে এখানকার নদীর বাঁধ তৈরি করে চাষযোগ্য ভূমি তৈরি হওয়ার পরে আস্তে আস্তে অনেক মানুষের বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি হয়, এবং সেভাবে আস্তে আস্তে যখন মানুষ বসবাস করে, তো সেই বসবাস করাটা আমরা মুখে বললেও বাস্তবে কিন্তু ছিল খুব ভীষণ কঠিন। এভাবেই আস্তে আস্তে, এবং বেসিক্যালি পূর্ববঙ্গের মানুষ তখন কেউ কেউ চলে আসেন, মেদিনীপুর থেকেও অনেক মানুষ চলে আসেন, দিনাজপুর থেকেও আদিবাসী মানুষরা অনেকে এখানে চলে আসেন। এভাবেই আস্তে আস্তে এখানে মানুষের বসবাস শুরু হয়েছে, এবং মেইনলি এর প্রথম ভূমিকা পালন করেছেন বা এই সুন্দরবনের একজন প্রাণপুরুষ, যিনি হচ্ছেন একজন বিদেশি স্কটিশ, যার নাম স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। আচ্ছা, তো এই সুন্দরবনে আপনি বললেন যে মানুষের জীবনযাপন করা ভীষণই কঠিন, এর কারণ কি? এটা তো ঠিক যে আমরা মেইন শহর থেকে অনেকটাই দূরে রয়েছি। প্রথমত সুন্দরবন ডাইরেক্ট এখানকার প্রত্যন্ত আইল্যান্ড থেকে কলকাতাতে যাওয়া যায় না। এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু বলতেই হয়, কারণ এখানে 12 ক্লাস পর্যন্ত এবং সব বাংলা মিডিয়াম স্কুল। তো সেখান থেকে যখন ছেলেমেয়েরা পাশ করে বেরোয়, তারা তাদের মেধা এবং উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও সব ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য কলকাতাতে থেকে পড়াশোনা করতে পারে না। দ্বিতীয়ত ইলেকট্রিসিটি এসছে 8-10 বছর আগে, এবং তার আগে এখানে ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা। এবং তৃতীয়ত এখানে মেডিকেল ফেসিলিটি খুব খারাপ, তার কারণ গোসাবা আইল্যান্ডেই একমাত্র 2টো হসপিটাল আছে, কিন্তু অত্যাধুনিক নয়। তো আরও যে সমস্ত রিমোট আইল্যান্ডে মানুষ বসবাস করে, সেই সমস্ত জায়গায় তারা যদি রাত্রে এমার্জেন্সি কোনো কিছু হয়, তাহলে তারা হসপিটালে সবসময় পৌঁছাতে পারে না। তো তার কারণে তাদের কিন্তু জীবনটা অনেক কঠিন হয়ে যায়। আর সব থেকে কঠিন হচ্ছে এখানকার প্রাকৃতিক বিপর্যয়, নদীর বাঁধ। নদীর বাঁধ ভেঙে যখন নোনা জলে প্লাবিত হয়ে যায়, তখন তাদের সমস্ত চাষবাস, তাদের মাটির ঘর বাড়ি, মিষ্টি জলের মাছ, গরু, ছাগল, ভেড়া সমস্ত কিছু মরে যায়, এবং তারপরে তাদের কিন্তু পুরো পলিউশন সৃষ্টি হয় সেই জায়গায়, এবং সেটা মহামারীতে রূপান্তরিত হয়। এবং এমনও হয়, কন্টিনিউ জোয়ার ভাটা খেলতে খেলতে মাটি লবণাক্ত হয়ে যাওয়ার জন্য 1-2 বছর ফসলও কিন্তু আর হয় না। আচ্ছা, সুন্দরবনে এটা তো বুঝলাম তাদের একটা হচ্ছে মেডিকেল ক্রাইসিস রয়েছে, একটা রয়েছে এখানে শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল, আরেকটা হচ্ছে জীবিকা নির্বাহ। এরা এখানে সুন্দরবনের মানুষদের জীবিকার প্রধান উৎস কি? প্রথমত হচ্ছে এখানে অনেক মানুষের জীবন জীবিকা মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করা, এবং দ্বিতীয় হচ্ছে ট্যুরিজমের আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হচ্ছে, এবং তার জন্য এখানে যে বিভিন্ন হোটেল বা রিসোর্ট এবং বিভিন্ন যে বোট তৈরি হয়েছে, লঞ্চ, তো তাতে করে যে ট্যুরিস্ট অনেক মানুষের জীবন জীবিকা, যেখানে যে পাশাপাশি যে দোকানগুলো আছে, সেই দোকান থেকে তারা জিনিস কিনছে, যেখান থেকে ট্যুর অপারেটররা মাছ, মাংস বা গ্রোজারি আইটেম কিনছে, তো সেখান থেকেও অনেক মানুষের জীবন জীবিকার একটা জায়গা। লজে যারা কাজ করছে, যারা সার্ভিস দিচ্ছে, যারা আমরা এখানে তথাকথিত গাইডের কাজ করি, তো সমস্ত মানুষের জীবন জীবিকার একটা জায়গা কিন্তু এই ট্যুরিজম থেকে আসছে। ট্যুরিজম ছাড়া আর কি আছে? আর ট্যুরিজম ছাড়া এখানে আছে তুষারকান্তি কাঞ্জিলালুর যে মহিলা সমিতির একটা হ্যান্ডিক্রাফট, যেটা সুবিনিয়র শপ হিসেবে সুন্দরবনের একমাত্র বিশ্বস্ত জায়গা। তো সেটাতেও এখানে অনেক মানুষ কিছু মানুষ কাজ করে, এবং সেখান থেকে অনেক ট্যুরিস্ট তাদের প্রয়োজনীয় জিনিস কিনে নেয়, এবং তারা অনেক উপকৃত হয়। এছাড়া এখানে যেহেতু কোনো ইন্ডাস্ট্রি নেই, বহু মানুষের কাজের জায়গা নেই, তাই তারা বিভিন্ন জায়গাতে, ইভেন কলকাতাতে বা অন্য স্টেটে গিয়ে তারা লেবার হিসেবে বা বিভিন্ন কাজকর্মের মধ্যে তাদের সংসার
চালাচ্ছে। চলে, মানে এই সুন্দরবন ছেড়ে তাদের পরিবার ছেড়ে তাদেরকে কলকাতায় গিয়ে শহরে গিয়ে থাকতে কলকাতা বা হয়। বিভিন্ন স্টেটে, শুধু কলকাতা নয়, বিভিন্ন স্টেটে তারা যেতে বাধ্য হয়েছে, কারণ তাদের পরিবারকে বাঁচানোর তাগিদে। সুন্দরবনের একটা সুন্দরবনের কথা যখন বলি, আমাদের তো সবার প্রথমে মাথায় আসে বাঘ, এবং বেশিরভাগ ট্যুরিস্ট যারা ঘুরতে আসেন তারা একটাই টেন্ডেন্সি থাকে তাদের মধ্যে যে আমরা বাঘ দেখব সুন্দরবনে এসে। এই বাঘের দেখা কখন পাওয়া যেতে পারে? ঘটনা হচ্ছে, এটা সারা বছরের সমস্ত সময়ই বাঘ দেখা যেতে পারে, কারণ জঙ্গলে বাঘ সবসময়ের জন্যই আছে। কিন্তু সুন্দরবনের সাথে অন্য ল্যান্ড ফরেস্ট যেগুলো, যেখানে টাইগার আছে, তার সাথে সুন্দরবনের সাথে তুল্যমূল্য একসাথে কম্পেয়ার করলে হবে না। তার আচ্ছা। কারণ ল্যান্ড ফরেস্টে এলিফ্যান্ট সাফারি হয়, জিপসিতে করে ঘোরা যায়। আচ্ছা। তো সেখানে জঙ্গলের ভিতর দিয়ে ঘোরার ট্যুরিস্টদের ব্যবস্থা আছে। কিন্তু সুন্দরবন যেহেতু একটা টোটালি ওয়েটল্যান্ড, জলাভূমি, তাই এখানে কিন্তু সবাই বোট বা লঞ্চে করেই ঘুরতে হয়। তো এখানকার হাই টাইড এবং লো টাইড একটা মেন ফ্যাক্টর। দিনে 24 ঘন্টা দুবার জোয়ার হচ্ছে, দুবার ভাটা হচ্ছে, এবং জোয়ারের সময় কিন্তু ভাটা থেকে জোয়ারের লেভেলটা প্রায় 12 থেকে 18 ফিট ওঠে। 12 থেকে তো 18 সেই ফুট। জন্য যখন স্বভাবতই জল আস্তে আস্তে উঠছে, তখন এখানকার শুধু বাঘ নয়, যে সমস্ত অ্যানিমাল সার্ভাইভ করেছে তারা ইউজ টু হয়ে গেছে বা জেনে গেছে। তো তারা সেই জোয়ারের জল দেখে কিন্তু আস্তে আস্তে উঁচু জায়গাতে উপরের দিকে চলে যায়। তো মানে তার যখন জন্য জল বাড়তে শুরু করে হ্যাঁ, তারা ভেতরের দিকে চলে যায় জঙ্গলে। ভেতরের দিকে উঁচু জায়গায় চলে যায়। আচ্ছা। তো সেই জন্য সে সময় এই হাই টাইড টাইমে যাদের ঘোরার সময়টা হয়ে যায়, কারণ জোয়ার ভাটার তো ন্যাচারাল ফ্যাক্টর, তো সেই সময় তুলনামূলক এই ল্যান্ডস্কেপ বা জঙ্গল ছাড়া ওয়াইল্ড লাইফের দেখাটা একটু কম মেলে। আচ্ছা। দ্বিতীয়ত, সারা পৃথিবীর জঙ্গলে শুধু সুন্দরবন নয়, ওয়াইল্ড লাইফ দেখার একটা আদর্শ টাইম হচ্ছে আর্লি মর্নিং। তো জেনারেলি এখানে যে সব থেকে বেশি যে ট্যুরিস্ট আসেন, তারা হচ্ছে জেনারেল ফ্যামিলি বা বন্ধুরা। তো যারা প্যাকেজ করে, যারা এখানকার বিভিন্ন ট্রাভেলসরা একটা চিপেস্ট এবং বেস্ট একটা প্রোগ্রাম করায় 2 রাত্রি 3 দিনের জন্য, এবং সেভাবে তারা যে সময়টা পার্টিকুলার জঙ্গলে ঢোকে, তো সেই সময়ে এই 3 দিনের ভিতরে একদিনই থাকে হোল্ডে জঙ্গল। তো সেই জঙ্গলের প্রোগ্রামে তাদের সামনে যা কিছু পড়ে সেগুলোই ছাড়া তারা কিন্তু খুব বেটার দেখার সুযোগটা একটু কম থাকে। তবে এভাবেও বাঘ দেখা যায়, কিন্তু আরও কিছু কিছু গ্রুপ যারা প্ল্যানিং করে আসে এবং যারা একাধিক দিনের জঙ্গল প্রোগ্রাম বানায়, এবং যারা বেসিক্যালি ফটোগ্রাফার বা ন্যাচারালিস্ট, বা যারা কারো নেশা বা কারো পেশা, তো এইভাবে তারা একটু আর্লিয়ার জঙ্গলে ঢোকে এবং একাধিক দিনের জঙ্গল প্রোগ্রাম করে। তো সেই ক্ষেত্রে কিন্তু শুধু বাঘ নয়, বিভিন্ন এখানকার যে অ্যানিম্যাল দেখার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর একটা অসুবিধা হচ্ছে, ল্যান্ড ফরেস্টে যেমন বললাম ভিতর দিয়ে ঢোকা যায়, এখানে যেহেতু আমরা খাঁড়ি দিয়ে দিয়েই ঘুরতে পারি, এবং একাধিক বোট, কারণ ফরেস্টের শিডিউল রুট আছে ডিপার্টমেন্টের, যেটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি এবং বাফার জোন ট্যুরিস্টদের জন্য অ্যালাউ করা হয়। তো সেই পার্টিকুলার রুটে একাধিক বোট যখন যাচ্ছে, তো তাদের একটা ডিস্টার্ব আছে, বোর্ডের একটু সাউন্ড আছে, এবং বাঙালি ট্যুরিস্টদের মধ্যে একটু কোলাহল বেশি। তাই কোনো অ্যানিমাল দেখলে তারা যখন এক্সাইটেড হয়ে যায়, তখন স্বভাবতই সেই অ্যানিমালটা সেই আওয়াজে ভিতরে ঢুকে যায়। তো তখন দেখা যাচ্ছে সেই বোর্ডের টোটাল গ্রুপটাই হয়তো ভালোভাবে দেখতে পেলো না। এবার নেক্সট যারা পিছনে যে সমস্ত বোটগুলো আসছে, তারা কিন্তু সেই অ্যানিমাল দেখা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। ইভিন এখানে যে স্টোরাইন ক্রোকোডাইল বা সল্ট ওয়াটার ক্রোকোডাইল আছে, বাংলাতে মোহনার কুমির বলে, তো শীতের সময় এখানে দেখার খুব আইডিয়াল একটা সময়। তো এরা রোদ পোহানোর জন্য উপরে ওঠে শীতের সময়। তো তখন ট্যুরিস্টরা অনেকে খুব ভালোভাবে তাদের দেখার জন্য বোটটা এত কাছে নিয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সেই কুমিরটা ভয় পেয়ে জলে নেমে গেছে। তাহলে পরের যে বোটগুলো, তাহলে সেই কুমিরটা দেখে সে কিন্তু বঞ্চিত হচ্ছে। তো যদি একটু অ্যালার্ট ট্যুরিস্ট এখানে ঢোকে, অর্থাৎ তারা অ্যানিম্যাল সম্পর্কে যদি একটু ওয়াকিবহাল হন, যে আমরা একটা ডিস্টেন্স মেনটেন করে দেখবো, এবং পিছনে বা অন্যান্য ট্যুরিস্ট যারা আসছেন তাদের যেন দেখার সেই সুযোগটা থাকে, তাহলে কি হবে, অ্যানিম্যালরা কিন্তু আস্তে আস্তে কিন্তু ওদের সাহসটা বেড়ে যাবে এবং বুঝতে পারবে যে যারা ওই বোটে আছে তারা আমার শত্রু নয়। তো তারা কিন্তু এই ভয়টা পাবে না, এবং আস্তে আস্তে কিন্তু এখানকার অ্যানিম্যাল সাইটিং মানে যদি বাঘ বা জঙ্গলের বিভিন্ন প্রাণীকে দেখতে হয়, তাহলে ট্যুরিস্টদের একটু শান্তভাবে থাকতে হবে। একদম একদম, কারণ বন্যপ্রাণী আমাদের কোলাহলে অভ্যস্ত নয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু জানা সত্ত্বেও যারা জেনারেল গেস্ট, তারা আসে অ্যাকচুয়ালি রিল্যাক্সিং করার জন্য, এন্টারটেনমেন্টের জন্য। 2 রাত্রি 3 দিন একটু ভালো থাকা, ভালো খাবার, আর এই ফ্রি অক্সিজেন,
এই জন্য। এবং সুন্দরবনের যে ইউনিক মিস্টেরিয়াস জঙ্গল এবং তার সাথে কিছু বন্যপ্রাণী দেখে তাদের মনটাকে একটু রিফ্রেশ করে আবার যে যার কাজে চলে যাওয়া। আচ্ছা কাকু, এই যে বলা হয় পৃথিবীর যত ধরনের বাঘ রয়েছে সব থেকে হিংস্র সুন্দরবনের বাঘ, এর কারণ কি? এর ঘটনা হচ্ছে ভৌগোলিক অবস্থা। অন্য অন্য ল্যান্ড ফরেস্টে ভ্যারাইটি খাবার আছে এবং সেখানে বাঘ কিন্তু ধরার যে সামর্থ্য বা ধরাটা অনেকটা ইজিয়ার, শিকার ধরা। শিকার ধরার। কিন্তু সেই ক্ষেত্রে সুন্দরবনে কিন্তু অ্যানিম্যালের জন্য অনেক প্রতিকূল লাইফ। এখানকার মানুষের যেমন প্রতিকূল লাইফ, এখানকার অ্যানিম্যালেরও কিন্তু প্রতিকূল life। এখানকার প্রধান প্রতিকূলতা কি? সেই প্রতিকূলতাই আমি বলতে যাচ্ছি, যেটা হচ্ছে এখানে প্রথমত একটা নোনা জল, দ্বিতীয়ত কাদাযুক্ত অঞ্চল, তৃতীয়ত বেশ কিছু গাছের শ্বাসমূল ধারার বল্লভের মতো, চতুর্থত জোয়ারের সময় জঙ্গলে অনেকটা জল উঠে যায়, পঞ্চমত কোনো অ্যানিমাল এক ল্যান্ড থেকে আরেক ল্যান্ডে যেতে চাইলে তাকে সাঁতারই জানতে হবে, সেকেন্ড কোনো অপশান নেই। তাই এখানে কিন্তু বাঘ কিন্তু খাবার ধরাটা এই ভৌগোলিক পরিবেশে কিন্তু খুব কষ্টকর। এবং এখানে বাঘের কিন্তু অ্যাভেলেবল খাবার আছে, খুব ভ্যারাইটি খাবার নেই কিন্তু অ্যাভেলেবল খাবার আছে, অর্থাৎ প্রচুর পর্যাপ্ত এখানে হরিণ আছে, চিতল হরিণ, এখানে বন্য শূকর আছে, কিন্তু ধরাটা খুব ইজি নয়। অন্যদিকে এখানকার যেহেতু আগে মিষ্টি জলের সোর্স তেমনভাবে ছিল না, এখন বর্তমানে কিছু বছর হচ্ছে ডিপার্টমেন্ট থেকে মিষ্টি জলের আধার তৈরি করে দেওয়া হয়েছে। তো আগে এখানকার বাঘ থেকে যারা যারা অ্যানিম্যাল আছে তারা সবাই নোনা জল খেতে পারত। নোনা জল খেলে অনেকে ধারণা করেন যে বাঘের ব্লাড প্রেশার বাড়তে থাকে এবং তার পাকস্থলীর কার্যক্ষমতা কিছুটা কমতে থাকে, ফলশ্রুতি হিসাবে তার হিংস্রতা বাড়ে। এবং এখানকার বাঘের মেন খাবার হরিণ এবং বন্য শূকর, কিন্তু এখানকার বাঘ সারভাইভ করার জন্য তারা মাছ খেতে পারে, তারা কাঁকড়া খেতে পারে, তারা গোসাপ ধরে খেতে পারে। ইভিন বেসিক্যালি বাঘ যখন ফরেস্ট ফেন্সিং করেননি তার আগে যখন লোকালে চলে যেত তখন কিন্তু বাঘ মানুষ ধরতো না, তার নজির নেই। তার সহজ খাবার গরু, ছাগল এই জাতীয় খাবার খেয়ে কিন্তু অনেক সময় চলেও আসতো, অনেক সময় গ্রামে স্টেও করতো। কিন্তু মানুষ যখন তার জীবিকার প্রয়োজনে জঙ্গলে যাচ্ছে তখন এক অন্য হরিণ বা একটা বন্য শূকরের থেকে মানুষ হচ্ছে বাঘের কাছে সহজ প্রে, তো সেই হিসাবে কিন্তু সে মানুষকে ধরছে। কিন্তু বাঘ তিনটে জিনিস ভয় করে, একটা আগুন বা মশাল, একটা হচ্ছে লাইলনের জাল, যে কোনো ফেন্সিং, এবং চকলেট বোম, জোরালো আওয়াজ। তো ফরেস্টের এটা খুব বড় ভূমিকা, তার কারণ প্রায় 200 কিলোমিটারের মতো লোকালয়ের অপোজিটে কিন্তু ফেন্সিং দিয়ে দিয়েছে। আমরা আসার সময় দেখছিলাম যে নাইলনের, ওটা হচ্ছে বাঘের সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসেবে এবং অনেকটাই সাকসেস। এবং সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা একটু বুঝিয়ে বলুন। 10-12 দিন কমসে কম প্রতি মাসের ওটাকে রিপেয়ারিং করতে হয়, দেখতে হয় কোথাও লুজ হয়ে গেছে কিনা, কোথাও বাঁশ উঠে গেছে কিনা। তো ওটা হচ্ছে বাঘ হচ্ছে মনে করে ওটা আমার কোনো ট্র্যাপ বা ফাঁক, যার জন্য অ্যাভয়েড করে চলে। তো সেটাই হচ্ছে বলছি সাইকোলজিক্যাল ব্যারিয়ার, যেটা মানে একধারে জঙ্গল আর একধারে লোকালয়, তার অপোজিটে মানে জঙ্গলের সাইডে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই ফেন্সিংটা করে দিয়েছে। তো এটা দিয়ে বাঘ কিন্তু লোকালে এখন আর পেরিয়ে যায় না। আচ্ছা, এই যখন মানুষজন জঙ্গলের মধ্যে মধু আনতে যায়, মাছ ধরতে যায়, জেনারেলি ওই সময় মানে বাঘ বেশিরভাগ অ্যাটাকটা করে। একদম। এবার এর থেকে বাঁচার জন্য তারা কি করেন? না, বাঁচার জন্য আমাদের ফরেস্ট বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন, যদিও সঠিকভাবে সব সাকসেস হয়নি। তার কারণ এর আগে বিভিন্ন ডেমো তৈরি করে কারেন্ট ওতে লাগিয়ে, যে মানুষ ভেবে যদি বাঘ ধরে তাহলে ওটা কারেন্ট লাগবে এবং মানুষ ধরা থেকে সে বিরত হতে পারে, কিন্তু সেভাবে কিন্তু সাকসেস হয়নি। দ্বিতীয়ত তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মাস্ক দেওয়া হতো, মুখোশ, যারা মধু সংগ্রহ করতে বেসিক্যালি, যে বাঘ যদি মুখ ভেবে, জেনারেলি বাঘ পিছন থেকে আক্রমণটা করে, সেজন্য ওই মাস্ক পরে থাকলে বাঘকে বিভ্রান্ত করার জন্য। তো যখন সামনাসামনি আসবে তখন তারা দেখলে সাবধান হতে পারবে। কিন্তু এটা কিছুদিন সাকসেস হয়েছিল, কিন্তু তারপরে কিছু কিছু বাঘ আরো মানে চালাক হয়ে গেছে, সেও জেনে গেছে যে ওটা মাস্ক অ্যাকচুয়ালি ওটা সঠিক মুখ নয়, তো সেজন্য এখন আর সেভাবে ব্যবহার করে না আর কি। আচ্ছা, তাহলে মানে এখনো মানে লোকজন সেই নিজেদের জীবনের বাজি নিয়ে, অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্ট আন্তরিকভাবে তারা চাইছেন যে তারা অন্য জীবিকাতে যাক, কারণ এটা রিস্কেবল জব, কিন্তু অ্যাকচুয়ালি তাদের আর সেরকম নেই, আর তারাও দীর্ঘদিন ধরে মাছ ধরছে বংশ পরম্পরায়, তাই তারা অনেকে মাছ, কাঁকড়া বা মধু সংগ্রহ করে। যদিও আগে যেমনভাবে মধু সংগ্রহ করতে যেত, যে সংখ্যায় নৌকা,
এখন কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। কেউ কেউ অন্য জীবিকাতে চলে যাচ্ছে, কিন্তু এখনো কিছু সংখ্যক মানুষ তো আছেই যে যাদের জীবন জীবিকার জন্য মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে হয়। আচ্ছা, এই একটা তো হলো যে মানুষ বাঘের কবলে এখানে পড়ে, আর কিভাবে মানুষের এখানে বিপদ রয়েছে জঙ্গলের মধ্যে? জঙ্গলের মধ্যে যারা বেসিক্যালি এখন কিছুটা হলেও কমে গেছে, এটা কিছু বছর আগে প্রচুর ছিল। বহু মানুষের জীবন জীবিকা বাগদার যে মিন ধরতো এই লোকাল সাইটে, প্রায় 3 ফুট 4 ফুট জলে নেমে জাল টানতো। তো জাল টানা অবস্থায়, মানে নেট জাল আর কি, বাগদার যে মিনগুলো বাচ্চাগুলো মারার জন্য। তো ওই জাল টানা অবস্থায় এখানে শার্ক আছে, কামড় বলি আমরা বাংলাতে। তো কামড়ে অনেক সময় পা কেটে বা পায়ের মাংস কেটে নিয়ে চলে যেত। এই জলের মধ্যে শার্ক আছে? জলের মধ্যে। তো সুন্দরবন হচ্ছে ভয়াল এবং ভয়ঙ্কর, অর্থাৎ জলে কুমির এবং শার্ক, উপরে বাঘ। তো ইভিন এখানে কুমির আছে, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, এরা ইনবর্ন ম্যানিটার। তো এরা খুব ফেরোসাস, তো এরাও ধরে নিয়ে চলে যায়। মানে কখন ধরে, মানে কুমির কখন মানুষের উপরে অ্যাটাক করে? অ্যাটাক করে বলতে কুমির তো সর্বভুক, যেহেতু মানুষকে গো, সে সমস্ত বা মাছ, কাঁকড়া সবকিছু। ইভিন আমরা প্র্যাকটিক্যাল দেখেছি, একটা খাঁড়ি থেকে আরেকটা খাঁড়ি কোনো হরিণ ক্রস করে যাচ্ছে, সেই অবস্থায় কুমিরে ধরে নিয়েছে, বা বন্য শুয়োর ক্রস করছে, সেই অবস্থায় কুমিরে ধরে নিয়েছে। তো জলে হচ্ছে কুমির ডন, আর স্থলে হচ্ছে বাঘ। ইকোসিস্টেমের টপ চেনে আছে, জলে হচ্ছে কুমির আর স্থলে হচ্ছে বাঘ। এশিয়ার মধ্যে টপ ভ্যানামাস স্নেক, যার নাম কমন ক্রেট, যার বাংলা নাম কালাস। সো কালাসের কামড়ে কিন্তু এখানে একটা মানুষের, অতীতে অনেক মানুষ মারা গেছেন, এবং এখনো কম বেশি কিন্তু নজির বহন করে। এবং আপনি যেটা বললেন যে এখানে যদি হঠাৎ করে সাপে কামড়ায়, তার তাড়াতাড়ি ট্রিটমেন্টেরও কোনো ব্যবস্থা নেই। তাছাড়া এখানকার মানুষের কিছুটা অজ্ঞতাও আছে, যদিও দুঃখের বিষয় সবসময় আমাদের মেন হসপিটাল হচ্ছে গোসাবা, তো অ্যান্টিভেনাম সবসময় থাকেও না। তো এটা যদি গভর্নমেন্ট যদি সেরকমভাবে করে, কারণ একমাত্র আমাদের এই এলাকার মেইন হসপিটাল বলতে গোসাবা, তো অনেক সময় ক্যানিংয়ে ট্রান্সফার করে দিচ্ছে, তো সেই সময়ের ব্যাপার থাকে। তো যদি সব সময় যদি অন্তত অ্যান্টিভেনামটা থাকে, তাহলে মানুষের অন্তত মনের জীবনটা বাঁচবে। একদম। কিন্তু কাকু, আপনি যে বললেন যে সুন্দরবনের এখানকার মানুষদের জীবিকা নির্বাহ করা খুবই কষ্টকর, কিন্তু এই সুন্দরবনই তো কোনো না কোনোভাবে হয়তো কলকাতাকে বাঁচিয়ে রেখেছে। শুধু কলকাতা না, এটা একটা বিশ্বের সম্পদ, আর সেজন্যই সুন্দরবন হচ্ছে বিশ্ব ঐতিহ্যময় স্থান পেয়েছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে একদিকে যেমন হিমালয় ভারতবর্ষের বেড়ার কাজ করছে, ঠিক অন্যদিকে এদিকে কিন্তু সুন্দরবনই হচ্ছে আমাদের বাঁচিয়ে রেখেছে। শুধু সুন্দরবনবাসী নয়, সারা কলকাতা। কারণ এখানে এটা মানে ভারতবর্ষের যে পরিমাণ যে অক্সিজেন, যে সমস্ত জঙ্গল আছে, তার মধ্যে এটা বিগেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড। একদম। তো সেই হিসাবে এই যে বিস্তীর্ণ বনভূমি এবং ম্যানগ্রোভ জঙ্গল আছে বলেই বঙ্গোপসাগর থেকে উত্থিত যে ঝড় ঝঞ্ঝা, তা থেকে বেড়ার কাজ করছে এই সুন্দরবন। এবং এই সুন্দরবন না থাকলে এখানকার নাগরিক সভ্যতা আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। কারণ সুন্দরবনের 102টো দ্বীপ, 54টা দ্বীপ হচ্ছে লোকালয়, আর 48টা দ্বীপ হচ্ছে জঙ্গল। তো তার মধ্যে আস্তে আস্তে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে জলের লেভেলটা বাড়ছে, ঘোড়ামারা বলে একটা দ্বীপ আছে যেটা নিয়ার গঙ্গাসাগর, তো অনেকটা কিন্তু জলের তলায় নিমজ্জিত। তো এটা অনেকে বিজ্ঞানীরা অনুমান করছেন যে এখান থেকে 30 বছর, কেউ বলছেন 50 বছর বাদে হয়তো সুন্দরবন আস্তে আস্তে জলের তলায় তলিয়ে যাবে। সেটাও আমাদের একটা খুব মানে চিন্তার কারণ। তো এই যে গ্লোবাল ওয়ার্মিং বলুন, বা এখানকার যে মানুষের জীবনযাপন, বা সুন্দরবনকে বাঁচিয়ে রাখার জন্য, এখানকার ট্যুরিজম বাড়ানোর জন্য কি সেরকমভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? এখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলতে মেনলি ফরেস্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন, তারা তো সর্বতই এখানে তারা এই জঙ্গল এবং তার সাথে বন্য প্রাণী বাঁচিয়ে রাখার সচেষ্ট ভূমিকা পালন করছেন। এবং সাথে সাথে এখানকার গ্রামবাসী কিন্তু এখন অনেক অনেক সচেতন হয়ে গেছে, এবং প্রত্যেক ল্যান্ডে আমাদের যারা ইকো গাইডরা আছেন তারাও খুব সচেতন, এবং বিভিন্ন বন্য প্রাণী রক্ষার জন্য তারাও কিন্তু সচেষ্ট ভূমিকা পালন করে। তো সেই হিসাবে আর ট্যুরিজমের স্বার্থে এখানকার যেহেতু সবাই একটা যে রাঁধুনি, সে হয়তো লেখাপড়া জানে না, কিন্তু জঙ্গল ভালো থাকলে যে আমাদের অস্তিত্ব বজায় থাকতে পারে, এখানকার আরও মানুষ আসবেন, তারও কিন্তু সেই ধরনের সুচিন্তা কিন্তু তার মাথায় আছে। তো এটা নো প্লাস্টিক জোন, এখানে সমস্ত ট্যুরিস্টদের আমরা গাইড হিসাবে অ্যালার্ট করে দিই। বিভিন্ন যে
ট্রাভেলস যারা আছেন এখানে আমি একটা কর্তৃপক্ষ, জিনিস বলি, মানে আমি গঙ্গা তো, আমরা তো কলকাতায় থাকি, মূলত আমরা দেখেছি গঙ্গা প্রচন্ড নোংরা, মানে গঙ্গাকে তো আমরা পুজো করি, একদম। কিন্তু সেই হিসাবে গঙ্গাকে আমরা পরিষ্কার রাখি না। কিন্তু এই সুন্দরবনে এসে আমি একটা জিনিস দেখতে পাই, এখানে নদীর জল কিন্তু একেবারে পরিষ্কার, একদম এবং এখানে আপনাদেরও ভূমিকা একটা বড়সড় রয়েছে, যে আপনারা সবসময় ট্যুরিস্টদেরকে অ্যালার্ট করে দেন যে যাতে তারা নোংরা না ফেলে, এবং এটা একটা মানে সত্যি খুবই বড় একটা অ্যাচিভমেন্ট যে আপনারা পরিষ্কার রাখতে পেরেছেন। তার জন্যই আমাদের ফরেস্টের একজন, প্রত্যেক বোর্ডে একজন করে ইকো গাইড ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়, রেজিস্টার্ড গাইড, এবং ট্রাভেলস কর্তৃপক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয় কি কি নিয়ম কানুন আছে, ডুজ অ্যান্ড ডোন, কি করতে পারবে কি করতে পারবে না বন্যপ্রাণীর সুরক্ষার জন্যই, এবং সবাই একটা সচেষ্ট ভূমিকা নিলে আরও এটা সুন্দর হতে পারে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এই যে জঙ্গল, যে গাছপালা রয়েছে, জঙ্গলের ভিতরে হরিণ রয়েছে, বিভিন্ন ধরনের কচ্ছপ, শূকর, বাঘ রয়েছে, এদেরকে তো অনেকে মারে, মানে ধরুন চোরা শিকারী যারা, এই চোরা শিকারীর দাপট তো আগে শুনেছি অনেক ছিল, মানে খুব মারা হতো, বাঘ মেরে ফেলা হতো, এটা কি অনেকটা কমেছে আগের থেকে? এর একটা সুন্দর ইতিহাস আছে, সেটা শুনলে খুব ভালো লাগবে। যে সুন্দরবন টাইগার রিজার্ভ তৈরি হয়েছিল 1973 সালে, এবং ভারতবর্ষে সেই সময় বন্যপ্রাণী আইন তৈরি হয় 1972 সালে, এবং ভারতবর্ষে একসাথে 11টা ব্যাঘ্র প্রকল্প ঘোষিত হয়, তার মধ্যে সুন্দরবন একটি। তো সেই সময় এখানকার মানুষের দারিদ্রতা ছিল অনেক বেশি, এবং তাদের শিক্ষার যে জায়গাটা তাদের সেটা অনেকটা কম। তো সেই হিসাবে তারা কিন্তু তাদের পেটের জায়গাটা বা তাদের খিদেটাই ছিল মেন চাওয়া, তাই তারা জঙ্গলে কিছু দামি দামি গাছ আছে এখানে ম্যানগ্রোভের মধ্যে, তাদের কাটতো, বন্যপ্রাণী শিকার করতো। তো সেই জায়গাটা কিন্তু এখন চলে গেছে, তার কারণ ফরেস্টের ঊর্ধ্বতন আধিকারিক তারাই চিন্তা ভাবনা করে একটা নিয়ম তৈরি করেছিলেন। আগে ছিল ইডিসি কমিটি, এখন এফপিসি কমিটি হিসাবে নামকরণ হয়েছে, যে ফরেস্টের যত রেভিনিউ আসে সেই রেভিনিউর একটা পার্সেন্টেজ ওই কমিটিদের, এপিসি কমিটিকে দেওয়া হয়, এবং তাতে করে গ্রামের রাস্তাঘাট, গ্রামের জল বসানো জায়গা, বা যারা উইডো ফ্যামিলি যারা বাঘের কবলে আক্রান্ত হয়েছে পরিবারকে হেল্প করা, এখানে বড় খাল কেটে দিচ্ছে যেটা শীতের সময় কিছু চাষবাস বাড়তে পারে। ইভেন আমরা এখানকার এলাকার যারা গাইড আছে, শিক্ষিত ছেলেরা, যারা আমরা অ্যাজ এ রেজিস্টার্ড হিসেবে গাইড হিসেবে এসেছি, যারা ট্যুরিস্টদের বা ট্রাভেলসদের যে গাইডের একটা ধার্য পয়সা আছে সেটা দিয়ে আমরা কাজ করি। তো আমরা একটা টোটাল অনেক মানুষের একটা জীবন জীবিকার জায়গা তৈরি হয়েছে। তো তাতে করে এই জঙ্গলের ইভিন আরও একটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করেন, যেটা হচ্ছে এখানকার যে স্কুল আছে সেই স্কুলের ছেলে মেয়েদের প্রতি বছর তাদের একটা ঘোরানোর ব্যবস্থা এবং জঙ্গল সম্পর্কে তাদের সচেতনতা করা। তো যেহেতু তারাই ছোট বয়স থেকে জঙ্গল সম্বন্ধে ভালোবাসা, আগামী দিনের ভবিষ্যৎ, তো তাদের এই জঙ্গলের যে কি অবদান, সুন্দরবনের কি ভূমিকা, এবং প্লাস্টিক ফেললে কি ক্ষতি, বিভিন্ন সম্পর্কে সচেতন করা হয়। তো তাতে করে এখানকার মানুষ কিন্তু এখন আর পোচিং করে না, বা কোনো অ্যানিম্যাল শিকার করে না, কোনো গাছ কাটে না। এখন টোটালি ফরেস্টের যেমন একটা কড়া নিয়মই আছে, এবং অন্য দিক দিয়ে মানুষের চেতনা বাড়ার জন্য এটা কিন্তু একটা পুরোপুরি একটা ভালো জায়গা তৈরি হয়েছে। এবার আপনি যে বললেন 1973 সালে প্রথমবার সুন্দরবনকে একটা ব্যাঘ্র প্রকল্প হিসাবে ঘোষণা করা হয়, এই সময়ের আশেপাশে ধরুন 1976-77-এর আশেপাশে এই সুন্দরবনে একটা দ্বীপ ছিল, যে দ্বীপটাকে আমরা মরিচঝাপি নামে জানি, এবং সেখানে পূর্ববঙ্গ থেকে অনেক মানুষ, বিশেষ করে যারা নিচু জাতির মানুষ ছিলেন, তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য এখানে সে বসতি তৈরি করেছিল। এই মরিচঝাপি দ্বীপের সম্বন্ধে আপনার কাছ থেকে একটু কিছু কথা জানতে চাই। সেই সময়ে মিডিয়া ততটা তো ছিলই না বলতে গেলে, সেটা হচ্ছে 1976 থেকে 78-এর ঘটনা। তো মরিচঝাপি যেটা একটা জঙ্গলের আইল্যান্ড, যেটা কুমিরমারি একটা লোকালয় তার অপোজিটে অবস্থান করছে। তো সেখানে বহু মানুষ এখানে জঙ্গল কেটে তারা বসবাস তৈরি করে, ছোট বাজার, ইভিন স্কুল, বিভিন্ন তাদের ছোটোখাটো ঘর বাড়ি তৈরি করে তারা বসবাস শুরু করে। কিন্তু সেই সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, এবং তারপরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আসেন জ্যোতি বসু। তো তখনই চিন্তা ভাবনা করেন যে না, জঙ্গলের ল্যান্ডকে খইয়ে সেখানে আর নতুন করে মানুষের বসবাস করা সম্ভব নয়। তো ওখান থেকে আইন জারি করা হয়, এবং তারপরে পুলিশি ব্যবস্থা নিয়ে সেই সব মানুষদের আবার তুলে দেওয়া হয়। কিন্তু প্র্যাকটিক্যাল এই ঘটনাটা অনেকের হয়তো জানার বাইরে, বহু আবাল বৃদ্ধ বনিতা নৃশংসভাবে মারা যায়, এবং তাদেরকে এখান থেকে কিন্তু জোর জবরদস্তি করে
এখান থেকে তুলে দেওয়া আমি হয় এবং এটাও- সেটা এখন আবার জঙ্গলেই রূপান্তরিত হয়েছে, সেখানে কিন্তু কোনো মানুষের বসবাস আমি নেই। এটাও শুনেছি যে ওরা ওই জায়গার ভিতরে মানে যারা ছিলেন ওখানে একটা বেশ সভ্যতার মতো তৈরি করেছিল নিজেদের, একদম, একদম, একদম। ব্যবসা বাণিজ্য, চাষবাস, যিনি ওই ঘরবাড়ি। গ্রুপের প্রধান লিডার ছিলেন তার নাম সতীশচন্দ্র পাল, যিনি টোটাল ওই গ্রুপটাকে মানে কেন্দ্রীয় চরিত্র হিসাবে সবাইকে করতেন আর কি। তো সেটা একটা খুব দুঃখের জিনিস, যারা বসেছিল তাদের প্রয়োজন ছিল, কিন্তু জঙ্গল বাঁচানোর তাগিদে সরকারিভাবে তাদেরকে আবার তুলে দেওয়া হয়, তুলে দেওয়া হয়। যেটা এখন আবার পূর্ণ একটা জঙ্গলেই অবস্থান করছে, যেটাতে আর কোনো মানুষের কোনো বসবাস নেই। দেখো একটা জিনিস আমি এখানে আসার সময় দেখছিলাম, যে জঙ্গলের ধারে যেমন আমরা নেট দেখতে পেয়েছি, হ্যাঁ, তেমন জঙ্গলের ধারে আমরা বেশ কিছু গাছে জামা কাপড় বেঁধে থাকা দেখেছি। এগুলোর কারণ কি? ওটা অ্যাকচুয়ালি সব জামা কাপড় না, কিছু কিছু ফুলের মালাও আছে। আচ্ছা। সুন্দরবনে তো অনেক এখানকার মানে সমস্ত মানে সম্প্রদায়ের মানুষ বসবাস করে। হুম। তো এখানে এই জঙ্গলের দেবী হচ্ছে বনবিবি। বনবিবি। বনবিবি হচ্ছে বাঘের দেবী। এখানকার বাঘকে বলা হয় দক্ষিণ রয় এবং নর্থ বেঙ্গলে বাঘকে বলা হয় সোনারায়। তো এখানে বেসিক্যালি যারা মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করে তারা কিন্তু বনবিবিকে পূজা করে। এই পূজাটা বাৎসরিক যে সেলিব্রেশন ডেট সেটা হচ্ছে 1 মাঘ। এছাড়া যে কোনো সপ্তাহের শুক্রবারে কেউ পূজা করতে পারেন। এটা একটা মাইথোলজিক্যাল স্টোরি আছে, পৌরাণিক আখ্যান। তো মেনলি মানে সবাই বিশ্বাস করেন তাদের কাছে হচ্ছে রক্ষা কবচ হচ্ছে এই বনবিবি, যে বনবিবিকে পূজা দিলে তারা বাঘ থেকে নিষ্কৃতি পাবে, তাদের এটা বিশ্বাস। কিন্তু সবচেয়ে বড় কথা বা যেটা বলা না বললেই নয়, যেটা হচ্ছে সমস্ত সম্প্রদায়ের মানুষ অর্থাৎ হিন্দু, মুসলিম সবাই কিন্তু এই বনবিবিকে পূজা করেন এবং তারা ভক্তিভরে তারা বিশ্বাস করেন। এটাই হচ্ছে সুন্দরবনের সব থেকে একটা বড় উপরি পাওয়া। এবার আপনি বলেছিলেন যে সুন্দরবনে লোকে মধু আনতে যায়। এবার জঙ্গলে তো অন্যান্য জায়গায় মধু পাওয়া যায়, মধু চাষও করা হয়। এই সুন্দরবনের মধুর মধ্যে কি এমন বিশেষত্ব রয়েছে? ঘটনা হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত গাছে ফুল হয় সেই ফুলের নেকটার থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে। হুম। কিন্তু সুন্দরবনের মধু অন্যদের থেকে একটু আলাদা। একটু আলাদা এই জন্যই বলবো যে বেসিক্যালি অন্য অন্য কোনো জায়গাতে হয়তো লিচু বা লিচুর শুধু লিচু ফুলের মধু, বা কমলা লেবু ফুলের মধু, বা ইউক্যালিপটাসের মধু, বা সর্ষেরই মধু। কিন্তু সুন্দরবনে যেহেতু এত ভ্যারাইটি ম্যানগ্রোভ আছে এবং অনেক ম্যানগ্রোভের কিন্তু অনেক মেডিসিনাল ভ্যালু আছে, তো তার মধ্যে পার্টিকুলার একটা ম্যানগ্রোভের নাম হচ্ছে খলসি। এই খলসি ফুলের মধুটা হচ্ছে সব থেকে সুন্দরবনের বেস্ট মধু। কিন্তু যেহেতু সমস্ত গাছে যখন মার্চ মাসে ফুল আসে এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে বৈধ পারমিশন করে যারা মধু সংগ্রহ করতে যায় 1 মাস প্রায় মধু সংগ্রহ করার পারমিশন দেওয়া হয়, সেটা হচ্ছে এপ্রিল মাস। তো যেহেতু এত ভ্যারাইটি গাছ এবং বিভিন্ন গাছের যে ফুলের মধু মৌমাছিরা মানে জমায়, এবং খুব ইন্টারেস্টিং বিষয় এখানকার মৌমাছিরা সুদূর হিমালয় থেকে আসে এবং হিমালয় থেকে এরা পরিযায়ী মৌমাছি এবং এখানে এসে ওই শিডিউল টাইমে মৌচাক তৈরি করে। এবং এই মধুটা অনেক গাছের ফুলের মধু যেহেতু মিক্সড আছে, যার জন্য ভারতবর্ষের মধ্যে সুন্দরবনের মধ্যে একটা অন্যতম স্থান বা বেস্ট, এটা স্বীকার করতেই হবে। যার জন্য এটা খুব ভালো মধু। কিন্তু বাক্স মধু যারা চাষ করে, সে বাক্স মধু পালন করা যেহেতু মৌমাছি, সে মধুটাও ভালো, কিন্তু সুন্দরবনের এই ন্যাচারাল মধুর থেকে কোয়ালিটিগতভাবে অনেক কম। তার কারণ অন দ্য ওয়ে সেই সমস্ত মৌমাছিদের বাঁচিয়ে রাখার জন্য ওদের কিন্তু চিনি দিতে হয়, কিন্তু ওরা যেহেতু চিনি খাচ্ছে সেই চিনির এটাও কিন্তু ওদের ওই মধুর সাথে মিশছে। জমাচ্ছে। কিন্তু কেউ যদি আমাকে একটা কাপে করে মানে সুন্দরবনের মধু দেয় আর কেউ যদি বাক্সের মধু দেয়, আমি মানে কোনোভাবে কি উপায় আছে বোঝার? অ্যাকচুয়ালি জেনারেলি সবাই বুঝতে পারবে না, তবে আমরা যেহেতু এখানে জন্মেছি আমাদের স্বাদ করুক বিশেষ করে কোয়ালিটি বা টেস্ট দেখে আমরা বলতে পারবো। কিন্তু জেনারেলি কলকাতাবাসী যারা বা যারা টুরিস্ট, তো একদিক দিয়ে ভালো, যারা বাক্স মধু চাষ করে তারা ব্যবসায়ী হিসাবে এখানে অনেক একটা তাদের উপার্জনের একটা আহার্য হিসাবে লাভবান হয়। আর তাছাড়া কোয়ালিটিগত থেকে যেহেতু বাক্স মধুর দামটা একটু কম, এখানে অনেক টুরিস্ট ওই মধুটাও নিয়েও তারাও উপকৃত হয়। তো কিছু কিছু নিদর্শনের যেটা র মধু অর্থাৎ যেটা প্রসেসিং করা নয়, সেই মধুটা একটু দীর্ঘদিন যদি মানে 1 সপ্তাহ বা 10 দিন বাদে যদি বোতল খোলা হয়, তাহলে থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস খোলার সময় প্রথম যেমন একটা গ্যাস ওঠে, তো রিয়েল যে জঙ্গলের ন্যাচারাল মধু সেই মধুটা কিন্তু এরকম একটা উপরের গ্যাস তৈরি হয়। হ্যাঁ, তো কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায়। আর যেহেতু ওটা র মধু, ওর উপর একটা হালকা মোমের অনেক সময় আস্তরণ পড়ে দীর্ঘদিন রাখলে, তো স্বাদে গন্ধে এরা অতুলনীয়। জঙ্গলের মধু একদম অসাধারণ মধু। বুঝলাম।
সুন্দরবনে অনেকেই আমরা অনেক ভিডিওতে দেখেছি যে এখানে নাকি বিধবাদের একটা গ্রাম আছে, এটা আসলে কি? অ্যাকচুয়ালি এটা একটা ভুল মেসেজ ট্যুরিস্টদের আচ্ছা। কাছে। এটা অনেক ট্যুরিস্ট আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে দাদা বিধবা পাড়াটা কোথায়, বিধবা পাড়া দেখতে যাব। কিন্তু সুন্দরবনে বিধবা পাড়া বলে কোনো পাড়া নেই, কিন্তু প্রত্যেক লোকালয়, সেই লোকালয়ে জেলে পাড়া বা যারা মৎস্যজীবী তাদের কিন্তু বসবাস আছে। এবং তারা যখন তাদের জীবিকার জন্য জঙ্গলে গিয়ে কেউ না কেউ বাঘের কবলে আক্রান্ত হয়েছে, তো আক্রান্ত হওয়ার পরে তাদের যারা আত্মীয় স্বজন আছে, ছেলে বা মেয়ে বা কেউ, তারাই সেই মাকে দেখে। কিন্তু অনেকের ধারণা বোধ হয় বিধবাদের আলাদা জায়গায় বসিয়ে দিয়েছে, কিন্তু নয়। কিন্তু অ্যাকচুয়ালি জেলে পাড়াতে যদি ডোর টু ডোর ভিজিট করা হয়, তাহলে কোনো না কোনো বাড়িতে একজন দুজন বাঘের কবলে মারা গেছে, এটা ঘটনা সত্যি। কিন্তু তার মানে এই নয় যে এটা শুধু বিধবাদেরই পাড়া, এটা অ্যাকচুয়ালি জেলে পাড়া, কিন্তু তার রূপান্তরিত নাম। কাকু, এই যে আপনি জেলেদের কথা বললেন, এই জেলেদের জীবন কেমন হয়? মানে এরা কিভাবে মাছ ধরে, কিভাবে তাদের টাইম ডিউরেশন কিভাবে হয়? টাইম ডিউরেশন বলতে বেসিক্যালি মাছটা বেশি হয় কোটালমুখী, অর্থাৎ অমাবস্যা বা পূর্ণিমার এই 4-5 দিনে বেশি হয়। তো যারা কাঁকড়া ধরে তারা ওই শুকনো মাছের চার দিয়ে কাঁকড়া ধরে। আর যারা মাছ ধরে বিভিন্ন ধরনের সিস্টেম আছে মাছ ধরার, এবং যারা বেসিক্যালি মাছ ধরে তারা বেশিরভাগ 5 থেকে 7 দিনের জন্য একদম পুরো তাদের বাক্স আছে, সেখানে আইস প্রিজার্ভ করে তারা জঙ্গলে যায় এবং মাছ ধরে, ওই আইসে তারা প্রিজার্ভ করে। এবং 5 থেকে 7 দিন পরে মাছ ধরে তবে ফেরে, তারপর বেচাকেনা করে 2-4 দিন বা 2-3 দিন বাড়ি থাকে, আবার তারা চলে যায়। অর্থাৎ মেন অমাবস্যার 4-5 দিন, অমাবস্যা থেকে 4-5 দিন, আর পূর্ণিমা থেকে 4-5 দিন তাদের মাছটা বেশি হয়। আচ্ছা, এই যে আপনি বললেন যে তারা বোটে করে মাছ ধরে, নৌকায় নৌকায় করে মাছ মাছ। ধরে, তাহলে এই যে যে সমস্ত জেলেরা বাঘের শিকার হন বা বাঘের আক্রমণের মুখোমুখি হন, তারা কিভাবে হন? কারণ তো তারা তো বোটে রয়েছেন। না, তারা তো নৌকাতে আছে, কিন্তু মধু সংগ্রহ করতে গিয়ে তারা ল্যান্ডে নামে, এবং বা যেগুলো মাছ শ্রুতি ধরার বলে জন্য। এখানকার ভাষায়, যেগুলো ডেড এন্ড ক্যানেল, হ্যাঁ। যেগুলো খুব সরু এবং সামনে গিয়ে বন্ধ, সেই সমস্ত জায়গায় যেমন কাঁকড়া বা মাছ ধরতে যায়, সেটা বাঘের খুব ইজি কাছাকাছি হয়ে যায়, যেটা ট্যুরিস্টদের অ্যালাউ করা হয় না। কমপ্লিট রুটগুলোই কেবলমাত্র ট্যুরিস্টদের অ্যালাউ করা হয়। তো সেই জন্য ট্যুরিস্ট কিন্তু বিপদ সীমানার কোনো জায়গা তাদের থাকে না। কিন্তু ওরা যেহেতু মাছ বা কাঁকড়া ধরার জন্য ওই সমস্ত ছোট ছোট শ্রুতিতে চলে যায়, তো তখন কিন্তু বাঘ অনায়াসে ওই নৌকাতে জাম দিতেও পারে এবং আক্রমণের তাদের একটা ভয় থাকে। আচ্ছা, এই বাঘরা কি করে নিজেদের এলাকা নির্ধারণ করে? বাঘ হচ্ছে অ্যাকচুয়ালি এরা টেরিটোরিয়াল অ্যানিমেলস। এদের ইউরিনের মধ্যে দিয়ে ফেরোমন নামের এক ধরনের হরমোন স্প্রে করে, এবং কোথাও কোথাও গাছের গায়ে তাদের নখের আঁচড় দিয়েও চিহ্নিত করে। তো সেই জন্য যে যার এরিয়া, একটা ফিমেলের এরিয়া একটা সীমাবদ্ধতা থাকে, প্রায় 20 থেকে 25 বর্গ কিলোমিটার। একটা মেলের আরও বেশি হয়, একটা মেলের টেরিটোরিয়ার মধ্যে একাধিক ফিমেলও থাকে। তো এইভাবে এরা টেরিটোরিয়া মেনটেন করে, যার জন্য সুন্দরবনে সব জায়গাতেই সব বাঘেরাই টেরিটোরিয়া মেনটেন করে। কিন্তু এখানে যেহেতু জোয়ার ভাটা হয়, একটা মুশকিল হয় যে এই জোয়ারের জলে অনেক সময় ওদের যে চিহ্নিত জায়গা ধুয়ে দেয়, অনেক সময় এরিয়া হারিয়েও ফেলে। তো তার জন্য এদের কখনো কখনো টেরিটোরিয়াল ফাইটিংও হয়। আচ্ছা। অর্থাৎ যে বলশালী সে মেল হোক আর ফিমেল হোক, কেউ কারো এরিয়াতে গেলে উভয়ের মধ্যে লড়াই হয়, যে বিজয়ী হয় সেই জায়গা দখল করে নেয়, এবং যে পরাজিত হয় সে অনেক সময় সেই জায়গা তখন তার ছোট হয়ে যায়, সে তখন ছোট জায়গার মধ্যে তাকে বিরাজ করতে হয়। যেহেতু অ্যানিম্যালের ক্ষেত্রে হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যার যে ক্ষমতা থাকবে সেই ক্ষমতায় নিয়েই সে সেইভাবেই, মেল হলে জায়গা তার অনেকটা বড় হবে যদি ক্ষমতাশালী হয়, আর ফিমেল হলে জায়গাটা কম হবে, যদি দুর্বল হয়ে যাবে তখন তার জায়গা আস্তে আস্তে কমতে থাকবে। প্র্যাকটিক্যাল আমরা ট্যুরি নিয়ে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এগুলো আমরা বাস্তবিক দেখতে পেয়েছি বা আমাদের সেই অভিজ্ঞতাটা হয়েছে। আচ্ছা, এই যে বাঘ যখন নদী পার হয়ে ওপারে যায়, এদিকে জলে কুমির রয়েছে, তো সে সময় কি অ্যাটাক করে না বাঘের উপর? আমি একবার আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি একবারই দেখেছি যে কুমির এগিয়ে যাচ্ছে, কিন্তু তখন কুমির জেনারেলি দেখা যায়, কিন্তু বাঘ তো এখানে লটারির মতো অনেক কম দেখা যায়। তো তার জন্য যখন বাঘ যাচ্ছে, আমরাও বোর্ড নিয়ে যাচ্ছি, কিন্তু কুমিরটা ভেসে ভেসে বাঘের দিকে যাচ্ছে, কিন্তু আমরাও পক্ষান্তরে চাইছি না যে বাঘটাকে যেন ধরে ফেলে। তো কিছুটা কুমিরটা আমাদের মনে হচ্ছে বোর্ডের জন্য একটু ডিস্টার্ব হয়েছে, কারণ আমরা বাঘ দেখার জন্য একটু ডিস্টেন্স মেনটেন করে যখন এগিয়ে যাচ্ছি, তো সেই অবস্থায় কিন্তু কুমিরটা ধরতে পারিনি। লাকিলি বাঘটা তখন তুলে গেছে, হয়তো বা কোনো বিপদ হতে পারত। কিন্তু অ্যাকচুয়ালি কুমির জলে কিন্তু যদি বাঘও ধরে ফেলে তাহলে কিন্তু বাঘকেও মেরে ফেলতে পারে, এটা তো স্বাভাবিক। আর যখন বাঘ ভুল করে লোকালয়ে চলে যায়, তখন কি হয়? বাঘ গেলে ও তো
অ্যাকচুয়ালি যে কারণে বাঘ চলে যায় তার কারণ অনুসন্ধান করে বা মনিটরিং করে জানা গেছে, প্রথম কারণ হচ্ছে বাঘের যখন বয়স হয়ে যায় বা কোনোভাবে ইনজোর্ড হয়, তখন বাঘ কিন্তু সহজ খাবার পাওয়ার জন্য লোকালয়ে চলে যায়। দ্বিতীয় কারণ, যেটা একটু আগে বললাম, যে এদের টেরিটোরিয়া যখন ধুয়ে যায়, অনেক সময় এরিয়া হারিয়ে ফেলে, লোকাল সাইডে যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, যেটা সোশ্যাল ফরেস্ট, অনেক সময় তার নিজের এরিয়া ভেবে ভুল করেও চলে যায়। আর অনেক সময় এদের যে টেরিটোরিয়াল ফাইটিং হয়, পরাজিত বাঘ জায়গা না পেয়েও চলে যেতে পারে। আর আরেকটা কারণ, যে অনেক সময় মা বাঘিনী তার বাচ্চার নিরাপত্তা ভেবে অনেক সময় লোকালে গিয়ে বাচ্চা দিয়ে দেয়। তার কারণ বেসিক্যালি এটা ক্যাট ফ্যামিলি, বাঘ হচ্ছে বিগ ক্যাট, তো মা বাঘিনী তার বাচ্চার নিরাপত্তা ভেবে, কারণ ইয়াং মেল অনেক সময় বেবি মেলকে মেরে দেয়, তো তার জন্যই এরকম যেতে পারে। এই কারণ মোটামুটি জানা গেছে যে এই সমস্ত কারণের জন্য বাঘ জেনারেলি জঙ্গল থেকে লোকালে যেত আগে, কিন্তু এখন এই ফেন্সিং করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের সুবাদে, কিন্তু যদি চলে যায় তাহলে কি হবে? চলে গেলে অনেক সময় খাবার খেয়ে, মানে হরিণ, সরি মানে গরু বা ছাগল এই জাতীয় খাবার খেয়ে অনেক সময় চলেও আসে রাতে। আবার কখনো কখনো থেকে যায়, তখন যখন গ্রামে প্রথম জানা যায় যে বাঘ স্টে করে আছে গ্রামে, তখন ফরেস্ট ডিপার্টমেন্টেরও একটা ভীষণ চিন্তা এবং গ্রামের মানুষেরও একটা আতঙ্ক। তো তখন দেন অ্যান্ড দেয়ার সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন আধিকারিকরাও চলে আসেন, এবং গ্রামবাসীরা বা গাইডরা সবাই একত্রবদ্ধ হয়ে সেই বাঘটাকে জাল দিয়ে ঘেরা হয়, যদি সুবিধা হয় তাহলে ট্যাঙ্কুলাইজ করা হয়, বা অনেক সময় খাঁচা পাতা হয় খাবার দিয়ে, অর্থাৎ ছাগল দিয়ে, তো বাঘটাকে এনিহাউ রেস্কিউ করে আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়। আচ্ছা, ধরুন আমি জঙ্গলে গেলাম মধু আনতে বা মাছ ধরতে, আমি গেলাম জঙ্গলের ভেতরে, আর আমার সামনাসামনি মুখোমুখি বাঘ চলে আসলো। এবার ধরুন আমি কি নিজের আত্মরক্ষার জন্য সেই বাঘের উপর আক্রমণ করতে পারি? না, অ্যাকচুয়ালি বন্যপ্রাণী আইন যেটা আছে, কোনো মানুষই বাঘকে কিন্তু মারতে পারবে না, বা বাঘ কেন, যে কোনো অ্যানিম্যালকে বা মারতে পারবে না, সে নিজের জীবনের না। সেই জন্য আমাদের ফরেস্টের মানে নিয়মই আছেন, যারা মাছ ধরতে যাচ্ছে, কাঁকড়া ধরতে যাচ্ছে, তারা কিন্তু কি ওই নৌকাতে থাকবে সমস্ত লিখিত তাদের কিন্তু পারমিশনে লেখা থাকে। এবং বাঘের, তবে তারা বাঁচার তাগিদে, এই জঙ্গলে যেহেতু লাঠি মানে গাছ থাকে, তো হয়তো বাঁচার তাগিদে লাঠির বাড়ি, তাতে বাঘের খুব একটা ইনজোর্ড হবে না, কিন্তু অনেক সময় ভয় ছেড়ে দিতে পারে। সেই ধরনের ছোটোখাটো ঘটনা আছে, কিন্তু কোনো আগ্নেয় অস্ত্র ব্যবহার করে বা বাঘকে মারার অধিকার কিন্তু কারণে। তার কারণ সুন্দরবনে এই বাঘ আছে, জঙ্গলের রাজা হচ্ছে বাঘ, বাঘ আছে বলে এত সুন্দর মনোরম পরিবেশ এই সুন্দরবন আছে, মানে লোকজন ভয়ে যায় না। বাঘ দেখার উৎসাহ এবং আকাঙ্ক্ষায় কিন্তু সারা পৃথিবীর মানুষ এখানে আসে। আচ্ছা, সুন্দরবনে বাঘের গল্প শুনলাম, কুমিরের গল্প শুনলাম, এখানে ছোট ছোট কিছু প্রাণী বা ধরুন কিছু পাখির ব্যাপারে যদি আপনি কিছু বলেন। এখানে শুনেছি অনেক পরিযায়ী পাখি আসে। প্রথমত বলি যে এখানে সারা ভারতবর্ষে 12 থেকে 13 প্রজাতির মাছরাঙা পাখি আছে, সুন্দরবনেই 9 প্রজাতির মাছরাঙা আছে, যার জন্য এটা মাছরাঙার স্বর্গ বলা হয়। তো এক এক সময় এক এক রকমের মাছরাঙা, এবং তাদের খুব কালারফুল প্রত্যেকটা মাছরাঙা। তো এটা একটা খুব ইন্টারেস্ট। যেমন এখানে সারা ভারতবর্ষে কোথাও এখনো নোটিশ নেই, একটা বিরল এবং শুধু সুন্দরবনে নোটিশ আছে, এবং সেটা খুব রেয়ার পাওয়া যায়, একটা বাফি ফিশাউল, মানে এক প্রজাতির পেঁচা আর কি, যার নাম বাফি ফিশাউল। সেই পেঁচা দেখার জন্য একাধিক দিন অনেকে প্রোগ্রাম করে। এখানে যেমন পৃথিবীর ফাস্টেস্ট বার্ড, সব থেকে দ্রুতগামী যে পাখি, যেটা পেরিগ্রিন ফ্যালকন। এছাড়া শীতের সময় অনেক পরিযায়ী পাখি আসে। তো যারা পাখি ভালোবাসেন, অনেক রেয়ার ছোট পাখি, বড় পাখি, বিভিন্ন ধরনের পাখির জন্য কিন্তু এখানে আসে। তো এখানে সুন্দরবন অ্যাকচুয়ালি সাধারণ যারা টুরিস্ট, তারা কিন্তু বাঘকেই করেন, কিন্তু যারা অ্যাকচুয়ালি একটু স্ট্যান্ডার্ড গেস্ট, তারা কিন্তু প্রকৃতির সমস্ত জিনিসটাই নিরীক্ষণভাবে দেখেন। সুন্দরবন শুধু বাঘ নয়, তার কারণ এই যে অনাবিল যে ম্যানগ্রোভ, এত প্রজাতির গাছ যারা প্রকৃতির নিয়মে তৈরি হয়েছে, যারা বোটানির তারা কিন্তু এই শুধু এক্সকারশন, শুধু ম্যানগ্রোভের জন্যই আসে, এবং খুব ভালো লাগে। যারা ইয়াং জেনারেশন, তারা কিন্তু সুন্দরবনে পাখির উপরে বা কোনো প্রজাপতির উপরে বা ম্যানগ্রোভের উপরে বিভিন্ন কাজ করছে এখন, যেটা আমাদেরও খুব ভালো লাগে। যেমন আমি এই প্রসঙ্গে বলি, এখানে বিভিন্ন ধরনের কাঁকড়া আছে। তো কাঁকড়াদের মধ্যে 3 ধরনের ছোট ছোট কাঁকড়া, যাদেরকে বেহালাবাদক কাঁকড়া বা ফিডলার ক্র্যাব বলা হয়। তো এই কাঁকড়াগুলো যখন জোয়ার আসে, ওদের গর্তে জল ঢোকার আগে বা জল প্রবেশ করার আগে ওরা নরম মাটি কেটে নিয়ে ঢাকনা মতো করে নিজেরা ওর ভিতরে ঢুকে যায়, ঢাকনাটা উপরে ফেলে দেয়।
আচ্ছা মানে জোয়ারকালীন কিন্তু ওই গর্তের ভিতরে জল ঢুকতে পারবে না। আচ্ছা এবং এদের একটা করেই বড় দাঁড়া, এবং যতক্ষণ জোয়ার থাকবে ততক্ষণ ভিতরে থাকবে, যেই জলটা নেমে যাবে গর্ত থেকে ওরা ঠিক কিন্তু বুঝতে পারে এবং তখন বেরিয়ে আসবে। আচ্ছা এবং বেহালা বাজাতে গেলে যেমন এরকম করতে হয়, এদের দাঁড়াটা এরকম করে কখনো কখনো, যার জন্য এদের বেহালা বাদক কাঁকড়া বলে। এবং এরা অনেক সময় মেলদের মধ্যে লড়াই হয়, সেই লড়াই করতে গিয়ে যদি দাঁড়া ভেঙে যায় যার দুর্বল, নেক্সট যখন এদের মল্টিং হয় বা খোলস ত্যাগ হয় তখন কিন্তু আবার নতুন দাঁড়া তৈরি হয়ে যায়। তো বুঝতে পেরেছি। খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর দেখতে। এটা এদের নিজস্ব ক্যারেক্টার বললাম, কিন্তু প্রকৃতিতে এদের অনবদ্য ভূমিকা আছে। যেমন কেঁচো চাষির পরম বন্ধু, তার কারণ মাটিটাকে রিসাইকেলিং করে, মাটির উর্বরতা চিরন্তন রাখে। সুন্দরবন যেহেতু গ্যাঞ্জেটিক ডেল্টা, গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত পলিগঠিত বদ্বীপ, এই বদ্বীপের যে অসংখ্য এরা ছিদ্র করে করে এরা যে নিচের মাটি উপরে করছে, যার জন্য পলি মাটির উর্বরতা চিরন্তন রেখেছে ছোট ছোট কাঁকড়া, আর যার জন্য ম্যানগ্রোভ তার স্বাভাবিক নিয়মে শিকড় বিস্তার লাভ করতে পারছে। তো সাধারণ সেই জন্য অনেক ছোট ছোট জিনিস আছে, যেমন এখানে ছোট ছোট এক ধরনের মাছ আছে যাদের খুব ভারী সুন্দর দেখতে, ওদের ফিনগুলো যখন মানে মেলে যায়, এদেরকে অ্যাকচুয়ালি ম্যানা মাছ বা ডাকুর মাছ বলে, এদের ইংরেজিতে মার্স স্কিপার বলে। তো এরা মাছ কিন্তু অ্যাম্ফিবিয়ান ফ্যামিলিতে এখন রূপান্তরিত হয়ে গেছে। এরা জলে থাকতে পারে, এরা ডাঙায় থাকতে পারে, এরা কাদার ভিতরে ঢুকে থাকতে পারে, এরা মাটির উপরে জাম করে কিছুটা লাফাতে পারে, ইভিন জোয়ারের সময় গাছে উঠতে পারে। তো সেই জন্য প্রকৃতির যে সৌন্দর্য বা ছোট ছোট জিনিসের যে কি মহিমা, তো সেগুলো শুধু চোখ দিয়ে দেখলে হবে না, অন্তর চোখ দিয়ে বা তাদের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে কিন্তু সুন্দরবন বিশ্বের কাছে একটা কিন্তু ভালো জায়গা তৈরি হবে। কিন্তু সবাই যদি আমরা মনে করি যে আমরা সুন্দরবনে বেরোবো, বাঘ আসবে, বাঘ এসে বেরোবে, আমরা দেখবো, দেখেই বাড়ি চলে যাব, এমনটি তো হবে না। কারণ জঙ্গলের যে রাজা, তার দেখার জন্য অনেক প্রতীক্ষা এবং সময় দিতে হবে। এবং সেই ধৈর্য নিয়ে যদি আমরা সেভাবে জঙ্গলটাকে দেখি নির্জনতার মধ্যে বা সাইলেন্ট বজায় রাখে, তাহলে কিন্তু বেটার কোনো কিছু দেখার বা বাঘ দেখার আমাদের সৌভাগ্য। আপনার কিছু টিপস হতে দিন, পারে। মানে ধরুন নতুন যারা ট্যুরিস্ট, যারা এই পডকাস্টটা দেখছেন, আমি প্রথমেই বলে দিই যে এই পুরো যে পডকাস্টটা এটা প্রেজেন্ট করছে হলিডে ডেস্টিনেশন। আর আপনারা হলিডে ডেস্টিনেশনের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সুন্দরবনে একটা অসাধারণ অনুভূতি তারা আপনাকে দেবে এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে এই পুরো জায়গাটাকে ঘুরে দেখাবে। তো আমি এই ব্যাপারে আরও ডিটেলসে বলবো। তো যারা নতুন ট্যুরিস্ট আছেন তাদেরকে আপনি কি টিপস দেবেন যে তারা সুন্দরবনের এই সৌন্দর্য উপভোগ করার জন্য তারা কি কি করতে পারে? অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যারা ট্যুরিস্ট হিসেবে এখানে আসেন, তারা একটা পলিউশনের মধ্যেই থাকেন, গাড়ি ঘোড়ার ধোঁয়া, কলকারখানা বা ব্যস্ত জীবন, তার থেকে বেরিয়ে বন্ধু বা পরিবার নিয়ে তারা সময়ের অবসর বিনোদনের জন্য শুধু সুন্দরবন নয়, বিভিন্ন জায়গাতে তারা বেড়াতে যান। কিন্তু সুন্দরবনের যে একটা নির্জনতা বা সবুজ দেখা, এবং সবুজের ভিতরে সারা পৃথিবীর মতো একমাত্র ম্যানগ্রোভ জঙ্গল যেখানে কিনা বাঘ আছে, তো সেই বাঘের এরিয়া, তার খাঁড়ি দিয়ে যাওয়া এবং তার দুধারে বাঘের জায়গা, আর তার ভিতর দিয়ে মানে ট্রাভেলসের তৈরি করা এই মানে বোটে মানে ফ্রেশ এবং গরম খাবার, এবং 2 রাত্রি বা 3 দিন বা 1 রাত্রি 2 দিন যেখানে থাকা, এই যে ফ্রি অক্সিজেন পাওয়া, এটা কিছু না দেখলেও শুধু ম্যানগ্রোভ এবং এই পরিবেশটা সবাইকে কিন্তু মোহিত করে বা ভালো লাগায়। আর তার সাথে যদি একটু সময়টা বেশি দিয়ে যদি জঙ্গল ঘোরার প্রোগ্রামটা বেশি থাকে, তাহলে তো আরো অনেক জিনিস, ইভিন বাঘ দেখার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। আচ্ছা, আমি তো এই হলিডে ডেস্টিনেশনের সাথে এসেছি। আপনাদের কি মানে মানে এই যে ট্যুরিস্ট যারা রয়েছেন, এনারা কি জঙ্গলকে আলাদাভাবে ঘুরে দেখান? ঘটনা হচ্ছে এখানে তো বিভিন্ন ট্রাভেলস আছে, তো আমাদের গাইডের রেজিস্ট্রেশন অনুযায়ী যার যেখানে ডিউটি পড়ে ডিপার্টমেন্ট, সেখানে তাকে এন্ট্রি করে দেয়। তো সেই জন্য তার মধ্যে বলবো যে হলিডে ডেস্টিনেশন প্ল্যান একটা অন্যতম। এখানে বিশেষ করে যে কমান্ডমেন্ট করেন ট্যুরিস্টদের একটা ভালো পরিষেবা দেন, এবং যারা আসেন তাদের কাছেই আমরা জানতে পারি তারা একটা স্যাটিসফাইড নিয়েই কিন্তু যান।
থাকবেন, এটা প্র্যাকটিক্যালি আমরা আর আমি বলে দিই, আমি কিন্তু অলরেডি এই নিয়ে দুবার আসছি এবং আমি নিজেও বেশ স্যাটিসফাইড, এবং এদের সার্ভিস, বিশেষ করে রবি, ও খুবই সুন্দরভাবে সব কিছু গাইড করে, মানে সব সব জায়গায় নিয়ে যায় এবং সাথে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। আর এখানে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা যারা সুন্দরবনে আসতে চান অবশ্যই রবির সাথে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা কাকু, একটা প্রশ্ন আমি করতে চাই, আপনি তো গত প্রায় 22 বছর ধরে অ্যাজ এ গাইড কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স কি? মানে আপনি সুন্দরবনকে দেখে কি উপলব্ধি করেছেন? অ্যাকচুয়ালি সুন্দরবন দেখে কি উপলব্ধি করেছি, সেটা হচ্ছে আমার কাছে, আমি যেহেতু ফরেস্ট একজন রেজিস্টার্ড গাইড, আমার কাছে প্রথম ভগবান হচ্ছে সুন্দরবন। তো এবং দ্বিতীয় ভগবান হচ্ছে ট্যুরিস্ট, যারা ভালোবেসে সুন্দরবনে দেখতে আসেন। তো সেই চিন্তা ভাবনা করেই আমি পরিষেবা দিই, এবং এই জঙ্গলের বন্য প্রাণী আরও সুন্দর থাকুক, আরও ভালো থাকুক, এটা আমি প্রার্থনা করি। এবং শুধু তাই নয়, যেহেতু আমি সুন্দরবনেই জন্মেছি, তো সুন্দরবন না থাকলে তো আমাদের অস্তিত্ব থাকবে না, তো তাকে তো মা জ্ঞান ছাড়া বা ভগবান ছাড়া কিছু বলাই যাবে না। কাকু, সুন্দরবনে আসার তো আমরা বেশিরভাগটা দেখি যে শীতকালেই বেশিরভাগ মানুষ আসেন, এছাড়া বছরে আর কোন টাইমটা বেস্ট সুন্দরবনে আসার এটা জন্য? হচ্ছে অনেক মানুষের ধারণা, অ্যাকচুয়ালি এটা খুব দুঃখের এবং পরিতাপের যে সুন্দরবনকে নিয়ে সেভাবে প্রমোট করা হয়নি। আচ্ছা। তার কারণ মার্কেটিং করা হয় না, কারণ সুন্দরবন টা যে একটা পৃথিবীর বা ভারতবর্ষের একটা অন্যতম জায়গা, এখানে বহু মানুষ আসতে পারেন। তো সেটা কিন্তু সেইভাবে ব্যক্তিগতভাবে বা প্রাইভেটের যে সমস্ত ট্রাভেলাররা আছেন তারাই যে মার্কেটিং করেন, তো তাতেই কিন্তু মানুষ এখানে আসেন। মানে সরকারিভাবে সেরকম ভাবে সুন্দরবনে হয় না। বেসিক্যালি শুধু শীতের সময়ে, এখান থেকে কিছু বছর আগে কিন্তু এটাই অনেকের ধারণা ছিল, কিন্তু এখন সুন্দরবন অলমোস্ট সারা বছর হয়ে গেছে। কারণ বন্যপ্রাণী দেখার জন্য সারা বছরে এক এক সময় এক এক পরিবেশ। যেমন বর্ষার সময়ে এখানে ইলিশ উৎসব হয়, সেই ইলিশ উৎসবে কিন্তু ইলিশ খাওয়ার একটা বাঙালিদের একটা খুব ইয়ে থাকে, মস্তি থাকে, এবং ইলিশ খাওয়া, এবং তার সাথে বর্ষার যে জঙ্গল, এবং বর্ষার সময় ম্যানগ্রোভের সব থেকে সৌন্দর্যটা বেটার হয়। তো এবং বর্ষার সময় কুমির হয়তো উপরে ওঠে না, কিন্তু কুমির কিন্তু জলে ভাসতে দেখা যায়, তারা এনজয় করে। তো তার একটা বর্ষার সুন্দরবন একটা আলাদা মন কাড়ে। মানে গরমের সময় আবার বাঘ কিন্তু দেখার প্রবণতা বেশি। মানে সব সময় বেশি, কিন্তু বেশি। গরমের সময় বাঘ অনেক সময় জলে নেমে আসে, কুকুর যেমন জলে অনেক সময় নেমে যায় না, যে স্ট্রিট ডগগুলো ঠিক তেমনি আর কি। তো সেই জন্য সব সময়ই ভালো। তবে কমফোর্টেবল ওয়েদারের দিক দিয়ে শীতের সময়টা খুব শান্ত থাকে, এবং অনুকূল পরিবেশ, একটা হালকা ঠান্ডা, সেই পরিবেশে জঙ্গল ঘোরা এবং তার সাথে খাওয়া দাওয়া, এটা নিঃসন্দেহে তো ভালো। কিন্তু সুন্দরবন এখন সারা বছরই আসার জন্য নিঃসন্দেহে রেকমেন্ড করে রেকমেন্ড করবো আর কি। আচ্ছা, ঠিক আছে। আর কাকু, কাকু আরেকটা জিনিস আমি জানতে চাই যে বাঘ বাঘ সুন্দরবনে এখন কত আছে এবং কিভাবে গণনা করা হয় বাঘের গণনা? এখানে 1973 সালে বাঘ মানে সুন্দরবন টাইগার রিজার্ভ তৈরি হয়েছিল, ঘোষিত হয়েছিল, এবং বাঘ গণনা শুরু হয়েছিল 1976 সালে। এবং প্রথম বাঘ গণনা হতো বাঘের পায়ের ছাপ প্লাস্টার প্যারিস দিয়ে তুলে সেটা কম্পিউটার চেক করা হতো, কিন্তু সেটা একটা আনুমানিক সংখ্যা, সেটা খুব সায়েন্টিফিক নয়। তার জন্য সেটাকে ক্যান্সেল করে দিয়ে বাঘের পায়খানা সংগ্রহ করে তার ডিএনএ চেক করা হতো। এটা দ্বিতীয় বাঘ শুমারির মাধ্যম ছিল, কিন্তু এটা খুব এটাও সাকসেস হয়নি। তার কারণ যেহেতু দিনে দুবার জোয়ার দুবার ভাটা হয়, এই জোয়ারের জলে বাঘের পায়খানা কিন্তু ভেসে বেরিয়ে যায়। তো তাতে করে এই সমস্যার জন্য কিন্তু এটাও ক্যান্সেল করে দেওয়া হয়। তৃতীয় বাঘ শুমারির মাধ্যম এলো বাঘকে রেডিও কলার পরানো, যেটা অন্য অন্য শুকনো জঙ্গলে কিন্তু সাকসেস হয়েছে, কিন্তু এখানেও কিন্তু সাকসেস হয়নি। তার কারণ নোনা জল, নোনা মাটি, এই নোনা পলি মাটি এবং নোনা জলের লোহা পর্যন্ত অল্প দিনের ভিতরে মরিচে পড়ে নষ্ট হয়ে যায়। তো রেডিও কলার চিপগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তো যার জন্য ওটাও কিন্তু এখানে ক্যান্সেল হয়ে গেছে। এখন যেটা গণনা হয় সেন্সার ক্যামেরা, আমাদের প্রায় 1146টা ক্যামেরা লাগানো হয়েছিল। ক্যামেরাতে দুধারে যেখানে বসানো হয় দুটো করে ক্যামেরা থাকে, মাঝখানে খাবার দেওয়া হয়। রাতে হোক আর দিনে হোক, যখন বাঘ আসবে এই খাবারের কাছে, তখন ক্যামেরা মুভি উইথ স্টিল ছবি নেবে। এবং আমরা জানি যেমন আমাদের মানুষের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, বাঘের কিন্তু হলুদ এবং কালো ডোরা যে রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের কিন্তু স্ট্রাইপ কিন্তু আলাদা, প্রত্যেকের সাথে প্রত্যেকের কারো স্ট্রাইপ কিন্তু মিল নেই। এটা একদম সায়েন্টিফিক। ইভেন ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন আধিকারিকরা ড্রোন ক্যামেরাও মানে ছাড়েন, তো তাতে করেও কিছু রিপোর্ট আসে। এবং প্রত্যেক ওয়াচ টাওয়ারের সামনে ক্যামেরা লাগানো আছে, তো সেখানে যে সমস্ত বন্যপ্রাণীরা জল খেতে আসেন সেখানেও কিন্তু
একটা নোটিশ পাওয়া যায়। ইভেন ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যে সমস্ত পেট্রোলিং হয়, সেই পেট্রোলিংয়ে কিন্তু যে সমস্ত অ্যানিমাল দেখা যায় তাদেরও কিন্তু রিপোর্ট হয়। ইভেন আমরা যারা গাইড আছি, আমাদের ফরেস্টের নিয়ম হয়ে গেছে নতুন, যে কোনো বেটার কোনো অ্যানিমাল দেখলে সঙ্গে সঙ্গে তার লোকেশান সহ কোন গাইড দেখলো, কোন বোর্ড দেখলো, তার রিপোর্টিং আমাদের ঊর্ধ্বতন অফিসারকে করতে হয়। তো তাতে করে টোটাল সুন্দরবনের কি হচ্ছে, কি হবে এবং কত অ্যানিম্যাল আছে, মানে সেই হিসেবে বাঘের সাফিসিয়েন্ট এখানে খাবার আছে এবং বাঘ আছে লাস্ট গণনা অনুযায়ী 102টো বাঘ আছে সুন্দরবন। 102 বাঘ আছে। এটা কি বাংলাদেশের সুন্দরবন না, মিলিয়ে এটা নাকি? ইন্ডিয়ান সুন্দরবনে। আচ্ছা, তার কারণ বাংলাদেশ তো অন্য দেশ, তাদের রিপোর্ট তো আমাদের আসবে না। মেলালে হবে কিন্তু না। বাঘ তো চলে আসে না? না, অ্যাকচুয়ালি ওদের তো পাসপোর্ট ভিসা লাগছে না, না। তো আমাদের দুধারেই কিন্তু জাল দেওয়া আছে। মানে বাংলাদেশের সাইটে যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট বা ওদের জল পুলিশ বিডিআর বলে, আমাদের এধারে আমাদের বিএসএফরা আছেন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আছেন। ইভিন অনেক সময় তারা জয়েন্ট পেট্রোলিংও করেন। ইভিন বরাবরই দুধারে কিন্তু নদী দিয়ে ভাগ হয়েছে। এধারের যে বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ান সুন্দরবন ভাগ হয়েছে দুটো নদীর নাম হচ্ছে রায়মঙ্গল এবং কালিন্দী নদী। তো ওটাই হচ্ছে বর্ডার নদী এবং দুধারে কিন্তু পুরো ফেন্সিং করা আছে। তো সেই হিসাবে জেনারেলি কিন্তু বাঘ ওপার থেকে এপার বা এপার থেকে ওপারে আসার সম্ভাবনাটা অনেকটাই কম। তবে অ্যাক্সিডেন্টলি আসতেও পারে, একটার দ্বার যেতেও পারে। লাস্ট একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে সুন্দরবন নোনা জলের পরিমাণ এখানে বাড়ছে, এখানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে অনেক। আমরা কিভাবে সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে পারি? আপনার কি মেসেজ? আমি সুন্দরবনের গাইড নয়, সুন্দরবনবাসী হিসাবেও বলবো যে সুন্দরবনকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে ধরনের ভূমিকা নিয়েছে এবং প্রত্যেকটা গ্রামে যে এপিসি কমিটি ফরেস্ট ডিপার্টমেন্টের প্রতিষ্ঠিত বা নির্ধারিত, তারাও যে ভূমিকা নিয়েছেন এবং এখানের যারা ট্রাভেলস, যারা এখানকার সাধারণ মানুষ এবং যারা ট্যুরিস্ট হিসেবে এখানে আসছেন, তো তারা যে এখানে ফরেস্টের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনটা পূর্ণভাবে মেনে চলুক এবং এখানকার গ্রামবাসীরা অনেকটাই মেনে চলেন। তো তাতে করে কিন্তু এই সুন্দরবন আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, এখানকার বন্যপ্রাণীর শ্রীবৃদ্ধি হবে, এখানকার আরও টুরিস্ট আসবে এবং এখানে অনেক মানুষের জীবন জীবিকার একটা জায়গা তৈরি হবে। ওকে কাকু, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদেরকে। আমি এবং আমাদের দর্শকরা আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আর আশা করি ভবিষ্যতে আমরা আবারও আসবো সুন্দরবনে এবং আপনার কাছ থেকে আরও নতুন নতুন বিষয় জানতে পারবো। আর দর্শকদের কাছে অনুরোধ রইল যে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে সুন্দরবনে আসার জন্য বুকিং করুন। ট্রাভেলসের নাম হচ্ছে হলিডে ডেস্টিনেশন প্ল্যান। আর যার সাথে আপনারা কথা বলবেন তার নাম হচ্ছে রবি। নমস্কার, আমি রবি। আমার কথা বলবেন, হয়তো কিছু ডিসকাউন্ট দিতে পারে, ঠিক আছে, সেটা কথা বলে নেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে। নমস্কার, আমি রবি, হলিডে ডেস্টিনেশন প্ল্যানের কর্ণধার। গত 5 বছর ধরে আমরা ট্যুরিস্টদেরকে সুন্দরবনে বেস্ট সার্ভিস দিচ্ছি। আপনারা যদি সুন্দরবনকে একটু অন্যভাবে এক্সপ্লোর করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন।